এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলী আদনান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামে। আর ঘটনাটি ওনার এলাকারই একটি ঘটনা। সিংগাইর থেকে চারিগ্রাম যাবার পথে গোবিন্দ তালপট্টি নামক একটি জায়গা রয়েছে। ওই জায়গার মাঝখানে বারুরবাড়ি ব্রিজ নামে একটি ব্রিজ রয়েছে। মূলত ওই ব্রিজকে কেন্দ্র করেই আজকের ঘটনাটি আবর্তিত হবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। বেশ অনেকদিন আগে ওনাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন সাহায্যের জন্য। ওই মহিলাকে ওনার আম্মা চিনতেন। তো ওনার এই অবস্থা কেন হলো এই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন তিনি একটি ঘটনা শেয়ার করেন। ওনার হাজবেন্ড রেন্টে কারে গাড়ি চালাতেন, একটা প্রাইভেট কার চালাতেন। তো মানিকগঞ্জের থেকে একজন ব্যক্তি প্রবাসে যাবেন, গমন করবেন আর কি। তো এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে হবে। তো এয়ারপোর্টে যাত্রী নামিয়ে দিয়ে উনি ফিরছিলেন। ওনার নিজের প্রাইভেট কার ছিল না, উনি ভাড়ায় চালাতেন আর কি। তো উনি ফিরছিলেন, যখন উনি ওই বারুরবাড়ি ব্রিজের কাছে এসেছেন, মানে ওই দিক দিয়ে গিয়েই মালিকের বাসায় গাড়িটা রেখে উনি ওনার বাসায় চলে যাবেন হেঁটে হেঁটে। তো ওই বারুরবাড়ি ব্রিজের কাছে যখন তিনি আসেন, আসার পরে দেখেন যে একজন মহিলা, পোশাক আশাকে খুব যে দুস্থ এরকমটা মনে হচ্ছে না, কোলে একটা বাচ্চা রয়েছে এবং তার সাথে 7-8 বছর বয়সের একটা ছেলে রয়েছে। তো উনি হাত ইশারা করে গাড়িটা থামার জন্য বলছেন। তো ওই রাস্তায় কিন্তু চুরি ডাকাতি হয় না, এমন না যে ওনার গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে বা এরকম, এটা কিছু না। তো উনি স্বাভাবিকভাবেই থামান। তিনি চিন্তা করেন এলাকারই কোনো মানুষ থামাতে বলছে, কোনো সমস্যায় পড়েছে হয়তো। তো উনি গাড়ি থামান। উনি জিজ্ঞেস করেন কি হয়েছে। বলে যে ভাই, আমি তো যে সামনে যাব, তো এত রাত্রে একা একা কিভাবে যাই। রাত তখন প্রায় 1:30-2 বাজে। তখন আমাকে ওনাকে রিকোয়েস্ট করেন যে একটু এগিয়ে দিয়ে আসতে। যেহেতু উনি যেই দিকে যাচ্ছিলেন ওর মালিকের বাড়ির কাছাকাছি কোন একটা জায়গার কথা তিনি বলেন যে ঠিক আছে, আপনাকে আমি নামিয়ে দেবো, কোনো সমস্যা নাই, আপনি এলাকার লোক। তো উনি গাড়ি থেকে নামেন। নামার পরে গাড়ির একটা দরজা, পেছনের একটা দরজা খুলে দেন হাত দিয়ে, যে আপনি বসেন। তখন ওই মহিলা বলে যে ভাই, আমার এই বাচ্চাটাকে আপনি একটু কোলে নেন, আমি আমার সাথে ছেলেটাকে আগে ভিতরে ঢুকাই, আমি আগে বসি, তারপর আমাকে কোলে দিয়েন বাচ্চাটা যদি কোলে নিয়ে ভিতরে ঢুকতে যাই তাহলে গাড়ির উপরে বাচ্চার মাথায় আবার আঘাত লাগতে পারে। তো উনি ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি কোলে নেন। একদম স্বাভাবিকভাবেই উনি দেখেন যে তারা ভিতরে গিয়ে বসলো। এখন বসার পর হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ভেতরে যে দুইজন বসলো মাত্র, একটা বড় বস্তা আর একটা মাঝারি সাইজের বস্তা মনে হচ্ছে পেছনে বসে আছে, বস্তার মুখ বাঁধা। তারপর উনি ওনার হাতের দিকে তাকান, যে ওনার কোলে যেই বাচ্চাটা রয়েছে সেই দিকে তাকান। তাকানোর পরে উনি দেখেন যে আরে, এটা তো একটা পুটলি। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো, ওই পুটলিটা নড়াচড়া করছে। অর্থাৎ মাত্র একটা শিশু বাচ্চাকে উনি কোলে নিয়েছেন, এখন সেটা পুটলি হয়ে গেছে। আর ওই গাড়ির মধ্যে যে দুটো বস্তার মতো দেখা যাচ্ছে মুখ বাঁধা অবস্থায়, সেটিও নড়াচড়া করছে। এটি দেখে উনি প্রচন্ড ভয় পান। এখন ভয় পাওয়ার পর উনি আল্লাহর নাম নিয়ে সাহস করে গাড়ির মধ্যে ঢোকেন, কারণ গাড়ি তো ওনার নয়, আশেপাশে কোনো লোকজন নাই, কোনো ঘর বাড়ি নাই। উনি কি করবেন, গাড়িটা তো এভাবে রেখেও যাওয়া যায় না। উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে গাড়ির মধ্যে ঢোকেন। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা পথ গিয়েছেন, কিন্তু ওনার সাহসে কুলায় নাই, যে মনে হচ্ছে এখনই পেছন থেকে ওনাকে কেউ ঝাপটে ধরবে। উনি সাহস করে গাড়ির মধ্যে থাকা যে গ্লাসটি রয়েছে, ড্রাইভারের মাথার একটু উপর দিকে থাকে, যেটা দিয়ে পেছনের সিটে কারা রয়েছে সেটা দেখা যায়। উনি তাকিয়ে দেখেন যে ওই যেই বস্তাগুলো, ওই বস্তাগুলো এখন আর সেই বস্তার মতো নাই। স্বাভাবিকভাবে একটা মহিলা, তার কোলে বাচ্চা, আর ওই শিশু যে বাচ্চাটা, ওই শিশু বাচ্চাটাকে উনি কি করেছিলেন, ওনার কোলে তো ছিল, উনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ভয়ে। উনি দেখেন যে ওই মহিলার কোলে শিশু বাচ্চা, এবং একদম স্বাভাবিক উনি শুরুতে যেমনটা দেখেছিলেন। তো এটা দেখার সাথে সাথে উনি গাড়ি থামান। মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ হয়তো বা এগিয়েছিলেন গাড়ি নিয়ে।
গাড়ির থেকে নেমে উনি প্রচন্ড জোরে একটা দৌড় দেন, কারণ ওই 1 মিনিট গাড়ি চালিয়ে কিন্তু কাছাকাছি একটা বাড়ির কাছে চলে এসেছিলেন ব্রিজ পার হয়ে। উনি ওই বাড়ির কাছে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, ওনার চিৎকারের বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে, বলে এই ঘটনা, আমার সাথে একটু চলেন। তখন ওই বাড়ির লোকজন ব্রিজের কাছে যায়, মানে কাছাকাছি বলতে ওই গাড়িটার কাছে আর কি। তো ওখানে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে কেউ নাই, একদম স্বাভাবিক। তারপরে উনি ওই লোকদের সহযোগিতায় ওই গাড়ি নিয়ে মালিকের বাড়ি যান, কারণ ওই বাড়ির লোকজন ওনার সাথে এসেছিলেন মালিকের কাছে ওই গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য। পথে আবার ভয় পেতে পারেন এই জন্য, আর উনিও রিকোয়েস্ট করেছিলেন যেন একটু এগিয়ে আসেন, আর ওই লোকরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এরপর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন উনি রোগে ভুগেছেন, উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। এরপরে উনি অসুস্থ হয়ে পড়েন, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু সুস্থ হননি। এই ডাক্তার কবিরাজের পেছনে বহু টাকা খরচ হয়ে যায়, তার সহায় সম্পত্তি সব বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়, কিন্তু কোনো উন্নতি হয়নি। এভাবেই উনি ভুগে ভুগে মারা যান, যার ফলে ওনার পরিবার খুবই আর্থিক কষ্টের মধ্যে নিপতিত হন। তো এই কারণেই মূলত ওই মহিলা সাহায্যের জন্য এসেছিলেন। তো এটা একটা ঘটনা। এরপরে আমাদের আলী আদনান ভাই বলেছেন যে একজন রিক্সাওয়ালা, ওনার কাছে যখন এই ঘটনাটি উনি বলেন যে এরকম একটা ঘটনা শুনেছি, তখন ওই রিক্সা চালক ভাই উনি আলী আদনান ভাইকে বলে যে আরে এরকম একটা ঘটনা তো আমিও দেখছি, বিশেষ করে ব্রিজকে কেন্দ্র করে আমার নিজের সাথে ঘটছে। তখন উনি আবার জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আমাদের ওই রিক্সা চালক ভাই তখন উনি বলেন যে একবার উনি রাতের বেলা ফিরছিলেন রিক্সা নিয়ে, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ওই বারুর ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, হঠাৎ করে দেখেন ওই ব্রিজটি চরকির মতো ঘুরছে। এটা দেখে প্রচন্ড ভয় পান। উনি রিক্সা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেন। উনি জাস্ট এতটুকুই মানে দেখেছেন। সামনে গিয়ে কয়েকজন লোককে ডাক দেন একটা বাড়ি থেকে, তারা এগিয়ে আসে, দেখে যে না, ব্রিজ ঠিক আছে, একদম স্বাভাবিক। এরপরে আসি ওনার এক আত্মীয়ের সঙ্গে ঘটেছিল আরো একটি ঘটনা এই ব্রিজকে কেন্দ্র করে। সেটা হলো যে ওনার এক আত্মীয়, উনি মাটি কাটার কাজ করতেন। ভোরবেলা বেরিয়ে যেতেন আজানের পরপরই, সারাদিন মাটি কাটতেন, এটাই ছিল তার কাজ মূলত। তো কি হয় যে ওনার বাড়ির কাছে, যে এটা অবশ্য খুব বেশি দিন আগের না, কাছাকাছি সময় আর কি, ওনার বাড়ির কাছে যে মসজিদ রয়েছে, ওই মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি ভুল করে অনেক রাত্রে ফজরের আজান দিয়ে ফেলেন মাইকে। এখন আজানের শব্দে যেহেতু তাদের ঘুম ভেঙে যায় এবং তারপরে কাজে বেরিয়ে পড়ে নামাজ পড়ে, এখন ওনার যে আত্মীয় বের হবেন, তার বাবা তাকে ডাকছে, এই আজান দিয়ে দিছে, ওঠ ওঠ যা। তো উনি আজানের শব্দ শুনেছেন, উনি উঠে হাত মুখ ধুয়ে কোদাল নিয়ে ঝাঁকা নিয়ে হাঁটা ধরছেন। তো অনেকক্ষণ হাঁটছেন উনি। হাঁটার পরে ওই বারুর বাড়ি ব্রিজের কাছে যখন তিনি এসেছেন, তখন দূর থেকে দেখছেন বিশাল এক অবয়ব, সাথে আরেকটা ছোট অবয়ব রয়েছে। আর একটু কাছে যখন আসেন তখন দেখেন এটা একটা মহিলা অবয়ব এবং তার সাথে একটি বাচ্চা রয়েছে। এই দৃশ্য দেখার পর উনি তো উল্টো দিকে ঝেড়ে দেন এক দৌড়, ওই কোদাল তারপর ঝাঁকা এগুলা ফেলে বেশ খানিকটা দৌড়ে একটা মসজিদের কাছে গিয়ে প্রচন্ড জোরে দেন এক চিৎকার। মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদের পাশে একটা ঘর ছিল, সেখানে ঘুমাতেন। তো তার চিৎকারে ইমাম সাহেবের ঘুম ভেঙে বের হয়ে আসেন। ইমাম সাহেব আবার ওই ভাইকে চিনতেন, বলে কি হয়েছে তোমার? বলে আমি তো মাটি কাটতে বেরোইছিলাম। তোমার মাথা ঠিক আছে? তুমি মাটি কাটতে বেরোছো মানে রাত কয়টা বাজে তোমার ধারণা আছে? বলে কেন, আমি তো ফজর আজান শুনে বের হইলাম। কবে পাগল, তুমি যে আজান শুনছো ও ভুল করে দিছে হয়তোবা, এই যে দেখো ঘড়িতে কয়টা বাজে। তখন দেখা গেল ঘড়িতে তখন রাত 2টো কি 2:30 এরকম একটা সময়, এরকম সময় হবে আর কি। তো এটা দেখে তো উনি অবাক হন, আরে আমি এই এত রাত্রে বের হয়েছি, এখন বাজে রাত 2টো 2:30, আমি তো আরো অনেকক্ষণ আগে বের হয়েছি। আর এত রাত্রে বের হওয়ার কারণেই মূলত এই ভয়ানক জিনিসটি উনি ব্রিজের কাছে দেখেছিলেন। ওই ব্রিজের কাছে এরকম অনেক ঘটনা নাকি রয়েছে। আমি আবারও বলছি, ব্রিজটা হচ্ছে বারুর বাড়ি ব্রিজ।
স্থানীয় যারা আছেন তারা অবশ্যই ওই বারুরবাড়ি ব্রিজটি চিনে থাকবেন। এই ব্রিজকে কেন্দ্র করে আমাদেরকে ঘটনা দিলেন আলী আদনান ভাই। অসংখ্য ধন্যবাদ আলী আদনান ভাইকে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। আমি খুব অল্প সময় নিব, তাড়াতাড়ি শুরু করতে চাই ঘটনাটা। কারণ আমি অনেক ইগারলি ওয়েট করছিলাম আপনাকে কিভাবে ঘটনাটা শেয়ার করা যায়। আসলে আমাদের এই ডক্টর ব্যাকগ্রাউন্ডে অনেক ডক্টর ভাইয়েরা আমার পরিচিত, অনেকেই আমাকে চেনেন বা অনেককে আমি চিনি। তো এর মধ্যে একজন ভাইয়া আছেন যার সান্নিধ্যে আসার পরে তিনি আমাকে শেয়ার করেছেন। তো তিনি রিসেন্টলি বাংলাদেশের বাইরে দুবাইতে গিয়েছিলেন একটা সামিটে। তো সেইখানে একটা ঘটনা উনি একজনের সাথে ওনাকে একজন শেয়ার করেন। তাদের হোটেলের রুমমেট হিসেবে সেই ডক্টরটা আসেন এবং তাকে শেয়ার করেন। কথাবার্তায় এক পর্যায়ে তাকে তার জীবনের সবচেয়ে একটা উইয়ার্ড মোমেন্ট, তার ডিউটিরত অবস্থায় যে ঘটনাটা তিনি প্রত্যক্ষ করেন সেটা তিনি শেয়ার করেন। উনি আবার আমাকে শেয়ার করেন। তো যেহেতু ঘটনাটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে এটা শেয়ার করা দরকার। তো তার মতে যেই লোকের ঘটনা শেয়ার করবো উনি হচ্ছে লেবানিজ, এবং লেবাননে আপনার মুসলিম এবং খ্রিস্টানের হার অলমোস্ট সেম। মুসলিম খ্রিস্টান অলমোস্ট 50-50 কাছাকাছি আর কি। তো সেইখানে আমি যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছেন খ্রিস্টান রিলিজিয়ানে, এবং তিনি ওখানকার মেডিসিন একটা ইউনিভার্সিটি আছেন, বৈরুত মেডিকেল আরব ইউনিভার্সিটি, সেখান থেকে সম্ভবত তার এমবিবিএস কোর্স শেষ করে, মেডিকেল লাইনের পড়াশোনা শেষ করে ওই রিজিয়নাল একটা এলাকায়, আমি হসপিটালের নামটা শেয়ার করছি না, ওইখানে তার মেডিকেল অফিসার হিসেবে ছিলেন। ঘটনাটা 1991 সালের। অনেক সিনিয়র একজন ডক্টর, উনি এখন রিটায়ার্ড আর কি। তো এক কনফারেন্সে তিনি এই ঘটনাটা আরেক ভাইকে আমার শেয়ার করেন, তিনি আবার আমাকে শেয়ার করেছেন। ঘটনাটা ঘটে হচ্ছে 91 সালে। সেদিন আসলে ওই শীতকালের সময় আর কি। শীতকাল বলতে তখন টেম্পারেচার আর কি ডিসেম্বরের দিকে টেম্পারেচার থাকে, তখন 11-12 রাতের দিকে। তো আমাদের আমরা জানি যে লেবাননটা অলমোস্ট সিরিয়া এবং সাইপ্রাসের কাছাকাছি, চারিদিকে ঘেরা। তো সেখানে অনেক খ্রিস্টান এবং মুসলিম কমিউনিটির লোকজন থাকে। তো নর্মালি তার ওই মুহূর্তে ডিউটি ছিল রাতে, এবং এর আগেও সাফল করে তার ডিউটি রাতে ছিল। তো তার ওই ডিউটিরত অবস্থায় তিনি এরকম কখনো ফেস করবেন সেটা তিনি কল্পনা করেন নাই। এটা তার জীবনের সবচেয়ে বেস্ট একটা সবচেয়ে খারাপ একটা মুহূর্ত তিনি বলেছেন। এবং রাতের বেলা এমন না যে তিনি একা কখনো ছিলেন না, এমন না, এমন অনেকদিন গেছে যে নার্সও ছিল না, তিনি একাই ইমার্জেন্সিতে বসে আছেন। এবং ইমার্জেন্সিতে মোস্ট অফ দ্য টাইম আমরা জানি যে সব পেশেন্টরা আসে তারা খুব খারাপ অবস্থায় আসে। নর্মাল শারীরিক কন্ডিশন ছাড়াও অনেক অ্যাক্সিডেন্ট কেসও ইমার্জেন্সি হয়ে হসপিটালে ঢোকে। তো উনি বলছিলেন যে ওনার ভাষ্য মতে যে উনি যেদিন হসপিটালে পৌঁছান সেদিন থেকে ওনার বুকের মধ্যে তেমন একটা ব্যথা অনুভব করতে থাকেন, এবং অলমোস্ট লাইক খারাপ লাগতে থাকে, মাথা ঝিমঝিম করতে থাকে। এইটা তিনি আগে কখনো ফেস করেন। এমন না যে তার সাইনাসের প্রবলেম বা সাইনাসাইটিস বা কিছু এরকম কিছু না। তার কাছে মনে হচ্ছে যে তার নাক দিয়ে এখনই রক্ত বের হবে, তার মনে হচ্ছিল তার কান দিয়ে এখনই রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, এরকম মনে হচ্ছে। হঠাৎ করে তখন বাজে রাত 11টা কি 12টা। তিনি দেখলেন যে প্রচন্ড শীত, কুয়াশা বাইরে, শীতের মধ্যে বেশ ভালো শীত। হসপিটালের ভেতরে তিনি অবস্থান করছিলেন এমন। আর ওই মুহূর্তে ওই দিন কোনো ডাক্তার তার সাথে ছিল না, এবং এটা আগেও একবার 1-2বার হয়েছিল। তো তার সাথে 3জন নার্স ছিল, এবং 3জন নার্স তার সাথে অ্যাসিস্ট করার জন্য ছিল, এবং তিনি ওই পুরোটা রাত থাকবে আর কি। তো মাত্র তো রাত শুরু 11টা, 11:30 বাজে। হঠাৎ করে নিচের থেকে তিনি শব্দ শুনলেন, হইচই পড়ে গেছে, এক ধরনের হইচই চলে আসে। সবাই হইচই শুনে তিনিও বারান্দা দিয়ে উকি মারলেন কি সমস্যা। তো দেখছে সবাই দৌড়ে দৌড়ে নিচে চলে যাচ্ছে, লোকজন দৌড়ে নিচে চলে যাচ্ছে। একটা কাভার্ড ভ্যান এসছে, এবং খুব কাছে একটা হাইওয়েতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখান থেকে 2টা লাশ, 2টা বডি আসছে, ডেড বডি না, 2টা বডি আসছে, খুব মুমূর্ষ অবস্থা। এবং 2টা বডি, 9 বছরের 2টা বাচ্চা, 9-10 বছরের হবে, এবং এত সুন্দর ফুটফুটে 2টা সন্তান। বাচ্চা দেখে তিনি খুব মায়া অবস্থায় পড়ে যান। ইমার্জেন্সিতে সেই আছেন, এবং তিনি বারান্দা দিকে দেখছেন যে বডিগুলাকে স্ট্রেচারে করে নিয়ে তার কাছে নিয়ে আসা হবে আর কি। তিনি দেখলেন যে ওই বডির সাথে আসছে ওই ড্রাইভারটাই, আর কেউ আসে নাই।
মানে কোনো মানুষজন নাই। তো ড্রাইভারের কাছ থেকেই ডিটেলস নিচ্ছে এবং ওইখানে ইমার্জেন্সিতে 999-এ কল দিলে ইমার্জেন্সির লোকজন চলে আসে। তো পুলিশ ছিল এবং পুলিশও অনেক ফর্মালিটিস কমপ্লিট করে ওই লোকের সাথে, কিন্তু ওই দুইটা বডিকে ওই মুহূর্তে ইমার্জেন্সিতে ঢুকিয়ে ফেলা হয়। ইমার্জেন্সিতে ঢুকানোর পরে ওই দুইটার বডির থেকে কোনো ধরনের পালস এবং কোনো ধরনের শ্বাস প্রশ্বাস কিছুই পাওয়া যাচ্ছিল না, কোনো হার্টবিটস কিছুই ছিল না। তো অনেক চেষ্টা করে, তো আমরা ডাক্তারি ভাষায় যেটা ডিফিব্রিলেশন বলি, তো তার বুকের মধ্যে যে সিপিআর দেওয়ার চেষ্টা করছিল। 1991 সাল তখন টেকনোলজিক্যালি এত আপগ্রেডেশন ছিল না। তো তিনি অনেকক্ষণ চেষ্টা করার পর একটা ছেলে একটা মেয়ে ছিল, ছেলেটা একটু নিঃশ্বাস নেওয়া শুরু করেছিল। তার মানে ওর সিচুয়েশন একটু ভালো ছিল, ইমপ্রুভ করছিল। মানে কি মনে হলো যে সিপিআর দেওয়ার পরে ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। আমরা 5টা চেস্ট কম্প্রেশন আর একটা মাউথ টু মাউথ ব্লো দিই। তো উনি মনে হচ্ছিল যে ছেলেটা মনে হয় মানে ব্যাক করবে কিছু একটা, এবং রক্তাক্ত অবস্থায় কারোরই কোনো পায়ের আঙ্গুল ছিল না, মানে পায়ের আঙ্গুলগুলো সব ঝুলে পড়ে অবস্থায় আর কি, খুব খারাপ অবস্থায় ছিল, খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি একটা পর্যায়ে কি করলেন যে ভালো করে চেক করে দেখলো যে অবস্থাটা কি। তো বেশ ভালো করে চেস্ট কম্প্রেস দেওয়ার পর যে ছেলেটা একটু নিঃশ্বাস নিচ্ছে, ছেলেটার হার্টবিট পাওয়া যাচ্ছে তো যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না। আমাদের গলার মধ্যে একটা পালস আছে, দ্যাট ইজ ক্যারোটিড পালস। তো মনে হচ্ছিল ওইটা পাচ্ছে। হঠাৎ করে সাডেনলি ছেলেটাকে আর ফার্দার মেজারমেন্ট নেওয়ার আগেই ছেলেটা মারা গেল ওই মুহূর্তেই, আর ব্যাক করলো না হঠাৎ সাডেনলি। এবং মেয়েটা শুরুর থেকেই মৃত ছিল, মেয়েটার কোনো অবস্থা ছিল না, এবং মেয়েটার জিহ্বাও বের হয়ে গেছিল অ্যাক্সিডেন্টে। অবস্থা খুব করুণ অবস্থা ছিল। যাই হোক, ওনারা এখান থেকে ঘোষণা দিয়ে দিল যে 2টা বাচ্চাই মারা গেছে। কিন্তু 2টা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা নিশ্চয়ই ড্রাইভ করতে যে মরে নাই, অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে কেউ ছিল। অবশ্যই কেউ না থাকলে তো এরা ড্রাইভ করে না, এরা তো ফর শিওর। ও বাচ্চা 2টাকে স্ট্রেচারে রাখার পর ঘটনার কিছু জিনিস জানবার জন্য তিনি হাত পরিষ্কার করে নিচে যায়। তো যে কাভার্ড ভ্যানের লোকটা আসছিল সে নাকি ইনফরমেশন দিয়েছে মেয়ে 2টা মানে গাড়ির থেকে পড়া অবস্থায় রাস্তার মধ্যে ছিল, আর কিছুই ছিল না। কিন্তু এই বাচ্চা 2টা তো ড্রাইভ করবে না, ড্রাইভ করার মতো পারমিশন হয়, ড্রাইভ করার কথাও না। কিন্তু কাহিনী কি, এই 2টা বডি রাস্তার মধ্যে কেন পড়েছিল? এরই মাঝে হঠাৎ করে একটা মহিলা আর একটা পুরুষ এসে চিৎকার করতে থাকে, আমার সন্তান কোথায়? তো তারা সবাই খুব ওইখানকার যেসব কর্তব্যরত লোকজন ছিলেন হাসপাতালের মধ্যে, তখন রাত বাজে 1টার দিকে, বলে যে আপনার ছেলে বা মেয়ে কি সমস্যা? বলে যে আমার ছেলে এবং মেয়ে 2 অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওকে পাচ্ছিলাম না রাস্তায়, তো শুনলাম এখানে হাসপাতালে আছে, আমাকে একটু দেখতে দেন। তো উনি যখন ডিউটিরত অবস্থায় ছিল উনি বলেছেন যে আপনার 2টা সন্তানই মারা গেছে। ওনারা কাঁদতে পড়ে গেল, ভেঙে মানে হঠাৎ করে মেঝের মধ্যে 2জনই পড়ে গেল। এখন এই 2জনকে কি চিকিৎসা দেবে? এখন এদের 2জনকে নিয়ে পারাপারির মতো অবস্থা। হঠাৎ করে ওই মহিলাটা জেগে বসলো, বলে আমি আমার ছেলে মেয়ের লাশ দেখবো। বলে ঠিক আছে আসেন, এই যায় ওর একটা সেক্লুডেড প্লেসে ডেড বডি 2টা রাখা ছিল। আর উনি কি করলো, ওনাদেরকে ওই রুমের মধ্যে ঢুকিয়ে বের হয়ে গেল। মানে এই হৃদয় বিদারক দৃশ্য না দেখার ইচ্ছা নেই। কিন্তু ঘন্টাখানেক হয়ে গেছে ওই 2জন লোক, মানে ওই মহিলা যখন ঢুকে, একটু পরে তার হাজবেন্ডও ঢোকে, কিন্তু কেউ আর বের হয় না, কোনোভাবেই কাউকে দেখা যাচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেছে, কোনো কান্নার শব্দ নেই। একটু আগে এখানে এতক্ষণ ধরে কান্না করলো, এখানে ভেতরে ঢুকার পর কোনো কান্নার শব্দ নাই। উনি কি করলো, ওই সেক্লুডেড রুমটার মধ্যে গেল, দরজা খুলে দেখা কেউ নাই। এমন না যে পালিয়ে যাবে, ওই রুমটা চারিপাশে কোনো জানালা কিচ্ছু নাই, এটা একটা বন্ধ রুম। এখানে ডেড বডি আসলে নর্মালি ডেড বডি রাখে, অ্যাক্সিডেন্ট কেসের ডেড বডি গুলো এখানে রাখা হয়। রুম খুলে দেখে কেউ নাই, একটা বান্দাও নাই। তো কাহিনী কি, আরো 2-3 জন লোককে ডাক দিয়ে বলা যে ওই একটু আগে যে মহিলার পুরুষ আসলো ওনারা কোথায়? এমন না যে ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে, বের হলে দিক দিয়ে বের হতে হবে। তিনি পাশেই ছিলেন রিসেপশনের কাছে। আর খুব বড় যে হাসপাতাল এটা তা না, এটা তো বড় হাসপাতাল না, ছোট হাসপাতাল, গভর্নমেন্ট হসপিটাল কিন্তু রাসেল ভাই। তো উনি বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু অনেকক্ষণ যাবত বের হওয়ার পরে লোকজনকে নিয়ে চেক করে দেখলো যে কেউ নাই। তো কাহিনী কি, ওনার চোখের আড়ালে কি কেউ বের হয়ে গেছে কিনা এইটাও তো চেক করতে পারছে না। পুরো হাসপাতাল খুঁজলো, কোথাও ওই মহিলার পুরুষকে পাওয়া গেল না। হঠাৎ করে 7 ফিট লম্বা বিশাল দেহি একটা লোক আসলো, মোটা সোটা করে একটা লোক আসলো। আসার পর নাকি সে রিসেপশনে বলছে আমার পরিচিত
দুইজন বাচ্চা মারা গেছে, আমি খবর পেয়েছি ওরা নাকি এই হসপিটালে। বলে কি ওর বাবা মা এসেছিল, ওর বাবা মারা তো একটু আগে আসার মানে এসে ওদের কথা জিজ্ঞেস করলো, কিন্তু ওর বাবা মারা সাডেনলি ওদেরকে আর পাচ্ছি না, ওরা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আপনি কি ওনার বাবা মাকে একটু খবর দেবেন? বলে কি ওরা কি কোনো ফর্ম টর্ম ফিল আপ করছিল বা কোনো কিছু, মানে উনি জিজ্ঞেস করছে রিসেপশনের লোকদেরকে। এটা বলতে বলতে উনি বলে বাবা মা, ওই লোকটা যে লোকটা এসছে, বাবা মা মানে কি, কোন জায়গার বাবা মার কথা বলছেন? বলে যে ওই যে বাচ্চাগুলা মারা গেছে তাদের বাবা মা। বলে কি তাদের বাবা মা তো মারাই গেছে, এই দুইটা মেয়েকে তো বাচ্চাকে তো আমরা হাসপাতালে পাঠালাম, আমি তাদের বাবা মা তো মারাই গেছে, তো তাদের বাবা মা তো কোথা থেকে আসবে, তাদের বাবা মাদের ডেড বডি আমি নিয়ে চলে গেছি। তো উনি কি করলো, উনি আকাশ থেকে পড়লো, তাকায় আসে লোকের দিকে, কোনো কথা বলছে না। উনি কথা বলবে, ওনার সাথে যে তিনজন নার্স ছিল তারাও কিছু বলতে পারতেছে না, তারা একজনের আরেকজনের দিকে তাকাচ্ছে আর ওই লোকের দিকে তাকাচ্ছে। এখন ওরা যে বলবে যে একটু আগে একটা মহিলা, একটা ভদ্র মহিলা, একটা ভদ্রলোক আসছিল ওনার ওনার বাচ্চা কাচ্চার কথা খোঁজ নিতে, কিন্তু ওনাদের খোঁজই পাচ্ছে না। আমরা যে দেখলাম দুজন লোক, এখন কেউ তো ছবি তুলে নাই, কোনো চান্সেস নাই, এত টেকনোলজি এত ছিল না যে সিসি ক্যামেরায় কিছু দেখবে বা কিছু একটা, এরকম কিছু নাই। তো বললো যে আমাকে আমার ডেড বডি গুলো হস্তান্তর করতে হবে, আদারওয়াইজ নেওয়ার কোনো লোক নাই, আমাকে নিতে হবে। ওনার সাথে আরো 4-5 জন লোক এসছে। তো উনি কি করলো যে ঠিক আছে আপনাদের ডেড বডি এখানে আছে, কাভার্ড ব্যানের লোকটাও সাথে এসছে। তো ওনারা রুমের মধ্যে ঢুকবে, তো উনি বলছে যে আমার জীবনে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আমার লাইফে দেখি নাই, কারা কি করে এই 2টা ডেড বডির পিছনে পড়লো আমি জানি না, এই 2টা ডেড বডিকে আমি ধরেছি, এই 2টা ডেড বডিকে আমি ফিল করেছি, এই 2টা ডেড বডির পালস আমি দেখেছি, চেষ্টা করেছি, একটা হঠাৎ করে শ্বাস নেওয়া শুরু করেছিল, আমি হঠাৎ করে উকি মেরে দেখলাম এতগুলা লোক ভেতরে ঢুকলো, তারা কি করছে? আপনার রাসেল ভাই কি মনে হতে পারে এই লোকগুলা যে আবার নতুন করে এসছে, তারা কি করতে পারে? তারা তো ডেড বডি নিতে এসছে। আমার যেটা মনে হয়, মানে এটা একদমই আমার কথা, যে হয়তো মানে ওরা হয়তো অবজার্ভ করছিল কোনোভাবে, কোনো একটা কারণে, মানে আমার তাই মনে হয়েছে আর কি, কারণ বাবা মা থেকে অবজার্ভ করছিল। আমার কাছে কেন যেন তাই মনে হচ্ছে। আচ্ছা, ওর বাবা মা মানে কি মনে হয়, মানে আমি তো আমারটা বললাম। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন ডেড বডির জন্য কেউ ক্লেম করতে আসে, এটা সেকেন্ড টাইমের ঘটনা। ফার্স্ট টাইমে বাবা মার মতো বাবা মা এসে একটা খোঁজ নিয়ে বা চক্কর দিয়ে গেল বা কিছু একটা, আমার কাছে মনে হচ্ছে যে উনি বলছে যে বাবা মার আত্মা আসতে পারে। আমি সেটাই বলছি, বাবা মার আত্মা আসতে পারে, সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, তাদেরকে অবজার্ভ করছে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কিছু একটা, এটাই আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু এর মধ্যে মনে হয় আরো কোনো রহস্য আছে। উনি যখন দরজা খুললো তখন দেখলো যে মোটা সোটা লোকটা একটা ছুরি নিয়ে মেয়েটার বাম হাতটা কেটে দিল। কোন মোটা সোটা লোকটা? যে লোকটা রিসিভ করতে এসছে। আল্লাহ, মেয়ের বাম হাতটা কেটে দিল। উনি একটা চিৎকার দিয়ে ওই জায়গায় পড়ে গেল। উনি আর কোনো কিছু খড় করতে পারেন, যে রক্ত খুব ফিনকি দিয়ে পড়ছে। ছেলেটা ওই জায়গায় শুয়ে আছে, তো মেয়েটার বাম হাতটা উনি একটা ছুরি টাইপের, ছোট ছুরি, খুব আহামরি না, বাম হাতটা কেটে দিল, কবজি সহ পুরা হাতটা, বাম হাতটা আলাদা করে দিল। কাহিনী কি হচ্ছে? উনি একটা চিৎকার দিল, এরপর আর ওনার কিছুই মনে নাই। উনি জিজ্ঞেস করলো কাহিনী কি, তাহলে মিলল কিভাবে জিনিসটা, কাহিনী কি? সবাইকে জিজ্ঞেস করলো ডেড বডি কোনটা, লাস্ট রাত্রেবেলা যে 2টা ডেড বডি আসছিল ওগুলোর কি অবস্থা? বলে ডেড বডি গুলো তো এখানেই আসছে, কিন্তু ডেড বডি তো লোক নেই কেউ নেওয়ার, ডেড বডি গুলা নিতে কেউই আসে নাই। আচ্ছা, তা আপনি কাকে দেখতেছিলেন? আমি যে 5 জন লোক দেখতেছিলাম। প্রবলেমটা আসলে কার হচ্ছে? প্রবলেমটা ওনার হচ্ছিল। ওনার হচ্ছিল। উনি মাথা ঝিমঝিম করছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে কে আসবে না, কে 2টা বাচ্চাকে কি নিতে, বাচ্চাটা এত সুন্দর ছিল, 2টা বাচ্চাকে কেউ নিতে আসবে না। উনি একটা ঘোরের মধ্যে পড়ে গেছিল। কিন্তু 2টা, একটা মহিলা একটা পুরুষ যে এসেছিল, এটা সত্য, এটা সবাই দেখেছে। তো পরবর্তী সময় সুগঠম দেহ, যে 7 ফিট লম্বা, সাথে 4-5 জন লোক এসছে, উনি কয়েকজনকে দেখছে। উনি কিন্তু ওই কাভার্ড ভ্যানের ড্রাইভারকেও দেখেছিল, কিন্তু এরা পরবর্তী সময় আর আসে না। এটা ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল যে উনি কেবল লাস্ট স্টেশন নিয়ে যাবে। এটা কল্পনা বলা যায়, এইটা হ্যালুসিনেশন বলতে পারেন। আর উনি শিজোফ্রেনিয়ার রোগী। আচ্ছা, পরবর্তী সময়ে বের হয় যে উনি শিজোফ্রেনিয়ার রোগী, এবং এখনো পর্যন্ত ফিস ফিস সাউন্ড, এবং রাতের বেলা তিনি ওই 2টা ডেড বডি প্রায় সময় দেখেন। এখনো দুটো যখন ছিল, এটা তো সত্য, এটা সত্য। তার বাবা মা যে মারা গেছিল, এটা সত্য, এবং হসপিটালে যে কেউ এসেছিল, এটা সত্য। এবং উনি এটা কিন্তু অন্য কেউ জানে না যে ওনার বাবা মারা গেছে। ওই সুগঠম দেহ লোকটার সাথে তিনি কথা বলেছিলেন।
বুঝতে পারছেন স্যার? ওখান থেকেই ওনার এটা ধরায়, উনি সিজোফ্রেনিয়া রোগী, এবং ফিস করে অনেকেই নাকি কথা বলে, এবং এইটা নাকি প্রথম 3-4 বছর উনি শুনেছেন ওই বাচ্চা দুইটা তার সাথে ফিস করে কথা বলেছে, যে তোমরা ওদের ভাষায়। তখন তার ওইটা তখন অলরেডি পেশেন্ট হয়ে গেছে, উনি অলরেডি রোগী, উনি তখন রোগী। পরবর্তী সময় অনেক চিকিৎসা করবার পরে এটা তার কাছ থেকে গেছে, কিন্তু এখনো প্রায় সময় তিনি এই ফিস শব্দটা পান। যদি এখন রিটায়ার্ড পারসন, কিন্তু নর্মালি সিজোফ্রেনিয়া রোগীরা কিন্তু নর্মালি সার্ভাইভ করে না। কিন্তু ওনার সিজোফ্রেনিয়াটা তো সিভিয়ার ছিল না। উনি তখন থেকে ওই দিন থেকেই তিনি বেশ কয়েকবার মাথায় ঝিম খেয়ে পড়ে যায়, এবং ওই দিন থেকেই তার ওই ফিস শব্দটা শুরু হয়, এবং এটা প্রায় অনেক দিন পর্যন্ত চলে। এখন আবার রিসেন্টলি শুরু হয়েছে, আমি ঘটনা শুনেছি আসলে 2020-এরই। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে রাসেল মাহমুদ, সিরাজগঞ্জ থেকে। এই ঘটনাটি শোনা যায় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে। অনেকেই বলে এটি শুধু গল্প নয়, যেন বাস্তব এক অজানা ইতিহাস, যা আজও সেই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে। গ্রামটির নাম ছিল কালিদহপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি, আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচন্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরস্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানত না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ, তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা, তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল। প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও, আমাকে বাঁচাও, এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান, ঠিক সেখান থেকে শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন। গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলে যখন মাটি সরিয়ে দেখলো যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভেতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভেতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো,
কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ। আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ। আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদেহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসা শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ। গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন, যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তবতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন। কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল্লাহ সাহেব দেখলেন মাটির উপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো আসলে অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি। আর তার চিৎকারের চারদিক কেঁপে ওঠে, গাছগুলো দুলতে থাকে, আর কবরগুলো সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মাওলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠতে দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো।
এতক্ষণ পর্যন্ত যারা অনেক ধৈর্য সহকারে আমার ঘটনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ভাইয়া, আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনারা গল্পটা শুনলেন, অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমরা সবাই আপনার কমেন্টগুলো পড়ি এবং আমরা আপনাদের কমেন্ট দেখার পর যখন পড়ি, আমাদের মধ্যে নতুন নতুন গল্প বলার একটা আগ্রহ চলে আসে। ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো রায়হানের ঘটনায় আমি চলে যাচ্ছি। 90-এর দশকের ঘটনা, রায়হানের মামা সুজনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো চলে যাচ্ছি ঘটনায়। রায়হানদের বাসা সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটি জেলার কোন একটি মফস্বল অঞ্চলে, মানে পুরো গ্রাম না, এমন একটা জায়গায় রায়হানদের বাসা। তো রায়হান তখন ছিল খুব ছোট, যখন তার মামার সাথে এই ঘটনাটা ঘটে তখন খুব ছোট ছিল। তো তার মামা সুজন সেখানকার যে জেলা শহর সেখানে চাকরি করতেন। তো তিনি বেশ ব্যস্ত থাকতেন সারা সপ্তাহ জুড়ে। ছুটির দিনটাতে তিনি রায়হানদের বাসায় বেড়াতে আসতেন। তিনি তখনও সিঙ্গেল, বিয়ে শাদী করেন নাই। ছুটির দিন তার কিছু করার নাই। আর তাদের ওই জেলা শহর থেকে রায়হানদের বাসায় ট্রেনে করে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো তিনি সেখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতেন এবং সেই ট্রেনে করে চলে আসতেন রায়হানদের বাসায় এবং সারাদিন কাটাতেন। কাটিয়ে রাতের বেলা একটা ট্রেন ছিল, রাত বলতে সেই সন্ধ্যার দিকে, তো সেই ট্রেনে চড়ে তিনি আবার ফেরত চলে আসতেন। তো এটা ছিল রায়হানের মামার সুজনের একটা স্ক্যাজুয়াল। প্রতি মাসে এই মাসে 4 বার তাদের বাসায় তিনি আসতেন। রায়হান তখন খুব ছোট, মামাকে দেখতেন, মামাকে খুব পছন্দ করতেন। মামা তার জন্য চকলেট, ফলমূল নিয়ে আসতো আসার সময়। তো যাই হোক, মামার সাথে খুব মধুর স্মৃতি তার। তো একবারকার একটা ঘটনা তার মামার সাথে ঘটে। সে ছোটবেলায় দেখে যে মামা 1 সপ্তাহ আসার পরে তিনি মানে ছোটখাটো তার কানে খবর আসতে থাকে যে মামা অসুস্থ, মামাকে জিনে ধরছে। এটা তিনি শোনেন এবং তার কাছে এটা খুব কিউরিয়াস ব্যাপার মনে হয় ছোটবেলায়, যে মামাকে জিনে ধরছে, এটা কেমন কথা, মামা কেমন। তো তাকে ভয় দেখাতো। আবার তাদের বাসায় তার ফুপু ছিল, সে ভয় দেখাতো যে তোর মামা এসে কিন্তু তোর এরকম ঘাড় ধরবে, তোর মামারে জিনে ধরছে। তো রায়হান খুব ভয় পেত তখন, চিন্তা করলে মামার সেই সুন্দর হাস্যজ্জ্বল মুখটা মনে পড়তো, তার মন খারাপ হয়ে যেত তখন। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা রায়হান পুরো শোনে, তো সেটাই সে শেয়ার করেছে। যেটা হয়েছিল, রায়হানের মামা ওই দিন তাদের বাসায় আসে, মানে যথারীতি তিনি একেবারে সকালে রওনা দেন। সকালের যে প্রথম দিকে যে ট্রেন, সেটাতে করে চলে আসেন তাদের বাসায় এবং দুপুরের মধ্যে তাদের বাসায় পৌঁছান। সেখানে এসে তিনি সময় কাটান, খাওয়া দাওয়া করেন, দুপুরে নামাজ কালাম পড়েন, খুব পড়ে তাদের বাসায় গল্প গুজব, মানে খুব ভালোই সময় কাটতো তার মামার আসলে আর কি। এরকম হয়ে সন্ধ্যার পরে তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান। তো ওই দিন তিনি বিদায় নিয়ে বের হয়েছেন, এগুলো কিন্তু রায়হান পরে শুনেছে তার পরিবারের মানুষের কাছে। তো ওই দিন তিনি বের হয়েছেন বাসা থেকে কথাবার্তা বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে, এবং ওখানে তিনি ওই লোকাল ওখানকার যে ছিল রিক্সা ছিল সেটা করে চলে যেতেন ট্রেন স্টেশনে। তো সেখানে চলে গেছেন, গিয়ে দেখতেছেন যে ট্রেন ছাড়ি ছাড়ি করছে, মানে একেবারে ছেড়ে যাবে, লোকাল ট্রেন ওখানে যায়। তো তিনি উঠে বসলেন সেটাতে, ট্রেন চলা শুরু করলো। তো ট্রেন চলছে, রায়হানের মামা যথারীতি যেটা করেন, যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন, এক সময় অনেক সব বসার জায়গা পাওয়া যায়। তো বসে তিনি তার মতো, ওখানে একটা নিউজ পেপার ছিল সেটা তিনি পড়ছিলেন নিয়ে। হালকা ট্রেনের ভেতরে আলো বেশি মানে স্ট্রং না, যেহেতু লোকাল ট্রেন, আর মানুষজন আছে, যতটুকু পারছেন তিনি পড়ছেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছেন। তো এই সময় তার একটু পেটে চাপ পড়ে, মানে প্রকৃতির ডাকের চাপ। তো এটাতে পড়াতে তিনি একটু আনইজি ফিল করা শুরু করেন। তো তিনি হেঁটে হেঁটে যান, ওই লোকাল ট্রেনেও একটা বাথরুম আছে, সেই বাথরুম তিনি দেখেন। তো বাথরুমটা দেখে তার আসলে রুচি হয় না, খুব খারাপ অবস্থা ওইটার। তো তিনি চিন্তা করেন যে একটু কষ্ট করে আমি চেপে যেতে থাকি আর কি। তো ট্রেন চলছে। তো একটা জায়গায় এসে ট্রেনটা মানে থেমে যায় আস্তে আস্তে, মানে দেখা যায় করে ট্রেন থেমে গেছে। তো ট্রেন থেমে যাওয়ার পরে শীতের সময় কিন্তু বেশ ঠান্ডা, এর জন্য তার কষ্টটা একটু কম হচ্ছে। তো মানে ট্রেনের ভেতরে বেশ উষ্ণ, কিন্তু ওই দরজা দিয়ে বা জানালা দিয়ে যে জায়গাটা একটু কেউ ফাঁকা করে রাখছে, মানে হু হু করে বাতাস আসতেছে। আর ট্রেন থামছে, তো কেমন যেন লাগতেছে। তো রায়হানের মামা সুজন, ওনার নাম, উনি বের হয়েছেন। বের হয়ে তিনি উকি দিচ্ছেন ওই গেটের কাছে আর কি, ট্রেন থেকে নামেন নাই, ওই গেটের কাছে উকি দিচ্ছেন, যেখান থেকে বের হয়ে আর কি নামে মানুষ একটা সিঁড়ি দিয়ে, যে বগির মাঝখানে। জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার। তো ওখানে কয়েকজন বলতেছে নিচে দাঁড়ায় গেছে, দেখে যে কয়েকজন নেমে আসছে, সে বলতেছে যে ওই সমস্যা হয়েছে এখানে ইঞ্জিনে, একটু টাইম লাগবে, দেখতেছে ট্রেনের লোক।
তো তিনি ওই সময় বেশ আনইজি ফিল করা শুরু করেন। একে তো তার একটা পেটের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, তারপর আবার শুনছেন যে মানে ঠিক নাই, ওটা দেখতেছে লোকজন। তো তিনি ওখান থেকে নামেন, 2 পা দিয়ে নেমে যান। ওখানে নেমে দেখেন আরো কিছু মানুষ ওখানে দাঁড়াইছে, তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ই করতেছে। মানে তিনি শব্দ পাচ্ছেন আর কি ট্রেনের, মানে ইঞ্জিনে, এবং ওখানে শুনতেছেন যে কাজ করতেছে, এবং স্পেসিফিক উত্তর কারো কাছে পাওয়া যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন, মানে তার কাছে মনে হলো যে তার পেটের মধ্যে আরো বেশি গোলযোগ শুরু হলো। তো তিনি ওখানে একজনকে বললেন যে ভাই, আমি একটু বাথরুমে যাইতেছি, এদিকে দেখালেন আর কি ঝোপের দিকে, তো একটু বললেন যে ট্রেন যাতে না ছেড়ে দেয়, আবার আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তো এটা বলে তিনি, তার কাছে একটা পানির বোতল ছিল, সেটা নিয়ে তিনি তাড়াতাড়ি সামনে চলে যান। সামনে গিয়ে তিনি দেখেন যে ওখানে ঝোপঝাড়, তিনি দেখতেছেন যে তিনি কোথায় যেতে পারেন। এদিকে তার পেটে বেশ সমস্যা হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখেন যে একটা এরকম রাস্তার মতো চলে গেছে, চিকন রাস্তা, সেটাই রেল লাইনের দিকে আসছে। তো তিনি ওই রাস্তাতে নেমে যান। রাস্তা মানে একটা আইলের মতো আর কি। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ আইলের এক পাশে হচ্ছে ক্ষেত, মানে মানে মাঠের মতো, এবং এগুলো ঠান্ডা পড়ে কুয়াশায় ছেয়ে গেছে। তো একটু অস্বস্তি ফিল করতেছেন। এরকম করতে করতে তিনি ডান দিকে দেখলেন বেশ গাছপালা, বেশ ঝোপের মতো আর কি, মানে ওখানে আবার হেঁটে ঢোকার মতো অবস্থা। তিনি ডান দিকে ওইটাতে ঢুকে গেলেন। ঢুকে যে তিনি একটু খেয়াল করতেছেন, দেখলেন যে একটা জায়গায় তিনি বেরিয়েছেন, ওখানে বড় একটা গাছ আছে, বেশ বড়, এবং গাছের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা, মানে একটু ফাঁকা জায়গার মতো আর কি। তো তিনি গাছের আড়ালে চলে গেলেন, এবং তিনি খুব অস্বস্তির সহ তার নিজের কাজ সারলেন ওইখানে বসে। তো উনি যখন তার কাজ সেরে যখন উঠতেছেন ওখান থেকে, এই সময় তিনি শব্দ পেলেন ট্রেনের হুইসেল এবং ট্রেন ইঞ্জিন চলার শব্দ, খটখট 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 খটখট। তার একদম আত্মা উড়ে গেল, কিরে ভাই, ট্রেন এখান থেকে এরকম রওনা দিয়ে দিল, মানে তিনি একদম থতমত খেয়ে গেছেন। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিয়েছেন, তার কাজকর্ম শেষ, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, তিনি দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে বেরোতে বেরোতে তিনি যখন নাকি ওই আইল ধরে উঠতেছেন, তখন দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে, এবং ট্রেনে তিনি চিৎকার করলেন ওইখান থেকে। কিন্তু ওই ট্রেনের যে শব্দ, এবং লোকাল ট্রেনের যে শব্দ, এটাতে ওনার চিৎকারের কোনো আগামাথাই ওখানে পাওয়া গেল না, এবং বেশ শব্দ করে ট্রেন চলে গেল সামনে। ইন দ্য মিন টাইম তিনি চলে আসছেন একেবারে কাছে, লাস্ট বগিটা তার থেকে বেশ খানিকটা দূরে, মানে তিনি রেল লাইনের পাশে পৌঁছাইতে পৌঁছাইতে লাস্ট বগিটা একদম অনেক দূরে চলে গেছে। তিনি ওখানে দাঁড়ায় অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ছেড়ে চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার কেউই শুনল না। তিনি হাত নাড়লেন অনেকক্ষণ, সেটাতেও কাজ হলো না। তারপর তিনি পকেট থেকে তার একটা ছোট্ট এরকম একটা পেন্সিল টর্চ, না আরো চিকন একটা টর্চ লাইট ছিল তার কাছে, জাস্ট ব্যাটারি ফিট হয় একটা এরকম, ওইটা তিনি রাখতেন আর কি নিজের কাছে প্রয়োজনের সময়। তো ওইটা দিয়ে তিনি আলো মারলেন, কোনো কাজ হলো না। ট্রেন ওই সিগন্যাল দেখলো না, তার ট্রেন চলে গেল। তো মানে সুজন সাহেবের আসলে মাথা তখন একদম মানে অন্যরকম হয়ে গেছে। তিনি মানে বুঝে পাচ্ছেন না তিনি কি করবেন, মানে তার মাথা একদম মানে এলোমেলো হয়ে গেল যে কি করবেন তিনি, তার মাথাটা কাজই করতেছে না। ভাগ্য ভালো যে তার পিঠে একটা ছোট ব্যাগ ছিল, সেটা রয়ে গেছে তার পিঠে, মানে তিনি তো হাতে কিছু নিয়ে আসতেন, একটা ছোট ব্যাগ ক্যারি করতেন, তো পিঠের ব্যাগটা রয়ে গেছে পিঠে, মানে ট্রেনের মধ্যে ব্যাগ ছেড়ে আসেন নাই। কি করবেন চিন্তা করতেছেন, একেবারে ট্রেন শব্দ করতে করতে অনেক দূর চলে গেছে, ট্রেনের শব্দ হালকা হয়ে গেছে এই জায়গায়, এখন আর ট্রেনের শব্দ আসতেছে না, রাতের শব্দ পাওয়া যাচ্ছে, দূর থেকে ট্রেনের শব্দ আসছে, ট্রেন অনেক দূর চলে গেছে এর মধ্যে। তিনি তাকায় দেখলেন যে তার মানে যেইখান থেকে তিনি বের হয়েছেন যে গলিটা দিয়ে, তার অপোজিটে একটা বিশাল মানে গাছপালা ঝোপঝাড় একদম ভরা, মানে ওদিকে ঝোপঝাড়ে ঢোকার মতো অবস্থা নেই, এত নিবিড়। তিনি হাঁটা শুরু করলেন, ভয় লাগা শুরু করছে তার কাছে, কেন মানে মানে ওখানে কাকপক্ষীও নাই এরকম একটা জায়গা। তিনি হাঁটতেছেন, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছেন, আর চিন্তা করতেছেন যে কি ব্যাপার। এবং উনি কিন্তু আসছেন একদম শেষ ট্রেনে, এবং এই রাস্তায় তিনি জানেন যে আর কোনো ট্রেন এখন আর আসবে না, রাতে আর কোনো ট্রেন চলে না, ওইটি ছিল লাস্ট লোকাল ট্রেনের লাস্ট, এবং কোন আন্তনগর ট্রেন ওই রাস্তা দিয়ে চলে না। তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন, চলে হয়তো দিনের বেলা, রাতের বেলা কোনো ট্রেন চলে না আর কি। তো তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি কেমনে পৌঁছাবেন। এখন যদি তিনি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গা পান, কোন একটা গ্রাম বা কোন একটা কোথাও বাজার, এই সময় অলরেডি রাত হয়ে গেছে। তখন খেয়াল করে দেখলেন যে তখন প্রায় 9:30 মতো বাজে, প্রায় অনেক টাইম। এই টাইমের মধ্যে তিনি যে গ্রামের বাজার টাজার গুলো একদম ক্লোজ হয়ে যাওয়ার কথা, শীত পড়ছে, বেশ ঠান্ডা। তো তিনি যে তার গায়ের মধ্যে যে ছিল মাফলার ছিল, সেটাকে ভালো মতো পেঁচায় নিলেন গলার মধ্যে, মানে একদম মাথা সহ পেঁচায় ফেলেন সুন্দর করে, আর সোয়েটারটার হাতাটা এরকম গুটায় রাখছিলেন, ওটা নামাই দিলেন। নামাই দিয়ে তিনি হাঁটতেছেন, কাঁপতেছেন আর হাঁটতেছেন। চিন্তা করলেন কি করার আছে, এখন হেঁটে যাই সামনে। মানে অন্যরকম একটা পরিবেশ। ডান দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে তার ওখানে মানে একদম খোলা প্রান্তর, এবং সেই প্রান্তরের পাশে ক্ষেত খামারি একদম দেখা যাচ্ছে, এবং ঠান্ডা কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে, মাটি থেকে প্রায় 1-1.5 ফিট পর্যন্ত উঁচা হয়ে গেছে কুয়াশায়, মানে চাঁদও ঢাকা পড়ে যায় মাঝে মাঝে মেঘের আড়ালে, এরকম একটা অবস্থা, আর বেশ অন্যরকম অবস্থা।
আর রেল লাইনটা দেখা যাচ্ছে সোজা গিয়ে বেঁকে গেছে, দুই পাশে গাছগাছালি, এবং মাঝে মাঝেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আসতেছে। এই জন্য উনি মাথা ঢাকছেন মাফলার দিয়ে, ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগতেছে কানের মধ্যে। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তার মধ্যে কয়টা এরকম স্টেশন আছে, তিনি চিন্তা করতেছেন, মানে আগের কথা মনে করতেছেন আসার সময়। তো তিনি চিন্তা করলেন যে এরকম কয়েকটা স্টেশন তিনি পাইছেন, এর মাঝে একটা স্টেশনে থামতো না ট্রেন। ওইটা মানে এত পুরানো হয়েছে, কোনো কারণে ওইটাকে আর মানে ওইটার ট্রেন থামে না, চলে যায় আর কি, ওইটা ছেড়ে চলে যায়। কোনো সময় থাকে থামে, মানে কোনো একটা মালপত্র উঠাইতে গেলে মালগাড়ির মতো থামে, আবার কোনো সময় থামে না, এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এখন আপাতত হেঁটে যাই, ওই পর্যন্ত সামনের কোন স্টেশন, রেল লাইন ধরে হাঁটতে, তার তো কোনো আমি উপায় দেখতেছি না। এইসব কথা ভাবতে ভাবতে সুজন সাহেব হেঁটে চলেন সামনে। হেঁটে যাচ্ছেন, চারিপাশে রাতের নিশুতি শব্দ, মানে নিশুতি শব্দ বলতে এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে বাতাসের শনশন শব্দ, যেগুলো গাছপালার পাতা নড়ে সেগুলা, আর তার এই যে পায়ে তিনি যে হেঁটে চলছেন, তিনি কিন্তু রেল লাইনের পাশ ধরে হাঁটছেন। তো পায়ের নিচে অনেক সময় নুড়ি পাথর ইত্যাদি পড়তেছে, এইগুলোর ঘষা ছিটকে যাচ্ছে পাথর। তো এই শব্দগুলা তার কানে আসতেছে, এছাড়া কোনো শব্দ পাচ্ছেন না। আমার মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দই নিজে পাচ্ছেন, কারণ জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাফলার পেঁচায় রাখছেন নাকে মুখে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য। আবার নিঃশ্বাস যখন জোরে ছাড়তেছেন মনে হচ্ছে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, এই একটা অবস্থা। আর সামনে তাকায় একটু ভয়ও আছেন, কারণ সুজন সাহেব চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি মানে এই সামনে কুকুর বা এই আছে আশেপাশের যেসব জিনিস, কুকুর শিয়াল, এগুলো যদি কিছু চলে আসে, যেগুলো এখানে মানে ঘোরাফেরা করে, ভবঘুরে যেগুলো আছে, আর শিয়াল তো এমনি চলাফেরা করে, তো একটু ভয় ভয় আছেন আর চলতেছেন। তো রেল লাইন একদম সোজা দেখতেছেন যে এরকম দুই পাশে গাছগাছালি বাঁকায় যাচ্ছে, মাঝে মাঝে এরকম খোলা জায়গা, বিশেষ করে ডান দিকে বেশি পাচ্ছেন, যেটা ডান দিকে খোলা জায়গা, ওখানে বিশাল প্রান্তর এবং দূরে গ্রামের তটরেখা দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে হেঁটে চলতেছেন সুজন সাহেব। তো এক সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ হাঁটছেন, প্রায় ঘন্টাখানেক হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে দেখতেছেন একটা অবকাঠামো, এরকম মানে মনে হচ্ছে যে একটা ঘর বাড়ি, মানে এই জায়গায়, মানে ঠিক রেল লাইনের পাশে। তো তিনি বুঝলেন এইটাই সম্ভবত সেই স্টেশন, যে স্টেশনটা সাধারণত থামে না, ট্রেন থামে না। অনেক সময় মালটাল যখন তুলে তখন অনেক সময় থামে, দেখা যাচ্ছে যে সেটা দিনের বেলা, মানে সন্ধ্যার পর তো প্রশ্নই আসে না, থামে না এখানে, কারণ ওইটা কাইন্ড অফ লাইক অ্যাবান্ডন, অনেক পুরানো একটা স্টেশন। তিনি দেখতেছেন, তো চিন্তা করলেন যে এই স্টেশন দেখেও লাভ কি, এখানে তো আমি এমন না, বাট ঠান্ডায় কিন্তু সে মানে একদম জমে গেছে, ভাবতেছে যে একটা কাজ করতে পারি, স্টেশনে এখানে একটু বসতে পারি, এটাতে হয়তো আমার একটু মানে রেস্ট হবে। তো তিনি যখন নাকি ওই অবকাঠামোর কাছাকাছি আসছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে এটা ওই স্টেশন যেটাতে ট্রেন নর্মালি থামে না, ওই অনেক সময় মালটাল তুলতে আর কি দিনের বেলা থামে আর কি। তো তাকায় দেখতেছেন দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাঁটতেছে ওইখানে আলো নিয়ে। তো তিনি একটু মানে আশার আলো পাইলেন, যে আলো যেহেতু, মনে হইতেছে যে ওই যে হারিকেন নিয়ে কেউ, মানে হারিকেন বা লণ্ঠন টাইপের এরকম নিয়ে কেউ হেঁটে যাচ্ছে সামনে। তিনি আরো বুঝতে পারলেন, কারণ ওই আলোটা মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে মানুষটার গায়ে, এবং তিনি দেখতেছেন সেই মানুষটারও মাথার মধ্যে মাফলার টাইপের, কিন্তু মাফলার না, তিনি বুঝলেন যে এটা মোটা গামছা টাইপের কিছু পেঁচায় রাখছে পুরো মাথায়। তো তিনি মোটামুটি বুঝলেন যে যাক কেউ একজন আছে এখানে, স্টেশনে কেউ আছে। তিনি ভাবলেন যে হয়তো এখানে হইতে পারে ওই স্টেশনের কোনো কর্মচারী বা কর্মকর্তাই, স্টেশন যে ট্রেন না থামলেও যে একদম অকার্যকর তা তো না, নিশ্চয়ই এখানে কাজকর্ম হয়। তো তিনি আরো এগিয়ে আসতেছেন, তো কিছুক্ষণ দেখলেন যে হাঁটাহাঁটি করতেছে লোকটা। তারপর তিনি যখন আরো কাছে আসছেন, তখন তিনি দেখলেন লোকটা স্টেশনের ভিতরে ঢুকে, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ওই ভিতরে ঢুকে গেল আর কি। তো তিনি চিন্তা করলেন যে এখান থেকে ডাক দিয়ে লাভ নাই, আরো কাছায় গেলেন তিনি, এবং এখন আর আলো দেখা যেতেছে না, এখন এই মানে বেশ ঠান্ডা বাতাসের হুড় হুড় করে বাতাস ঢুকতেছে, এর মাঝে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায়। প্ল্যাটফর্মের কাছে এসে তিনি পৌঁছালেন, বেশ উঁচু প্ল্যাটফর্ম। আর তিনি চিন্তা করলেন উঠি, তো উঠতে যেও একটু কষ্ট হইল, কারণ বেশ খানিকটা উঁচা। ওখানে তিনি উঠলেন, উঠে তিনি দাঁড়ায় একটা পিলারের পাশে দাঁড়ায় একটু নিঃশ্বাস নিতেছেন, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন। এতখানি হাঁটছেন, শরীরটা একদম ক্লান্ত। তো তাকায় দেখলেন যে ওখানে বেঞ্চ রাখা, বেঞ্চের মধ্যে যে তিনি ধপ করে বসে পড়লেন। বসে পড়ে নিঃশ্বাস নিতেছেন, দুইটা হাত জ্বলতেছেন, কারণ হাতের মধ্যে কোনো গ্লাভস পরা নাই, হাত বরফের মতো হয়ে গেছে। আর ডাইনে বামে তাকাচ্ছেন, ডাইনে বামে তাকায় কিন্তু কারো প্রেজেন্স বুঝতেছেন না তিনি, যে এখানে যে কারো প্রেজেন্স আছে সেরকম বুঝতেছেন না। মনে হচ্ছে পুরাই বললেন, একটু আগে না দেখলাম একজনের এইরকম লণ্ঠন নিয়ে হাঁটতেছে, পরে চিন্তা বের হয়ে গেছে নাকি লোকটা আবার। তো কিছুক্ষণ বসে থেকে যখন একটু ধাঁধস হয়েছে, তিনি হেঁটে গেলেন। হেঁটে যেয়ে ওই যে করিডোরের মতো একটা জায়গা, ওইদিক দিয়ে হেঁটে যেতে দেখছেন ওই লোকটারে। তো ওইদিকে তিনি ডাইনে উকি দিলেন, ডাইনে উকি দিয়ে দেখলেন কেউ নাই, ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, এবং এই করিডোর ধরে সোজা গেলেই কিন্তু ওই মানে মূল বের হয়ে যাওয়ার জায়গা, ওই স্টেশন থেকে বের হয়ে যাবে মানুষ। তো তিনি ভাবলেন এটা দিয়ে হেঁটে বের হয়ে যাওয়ার লাভ কি, বের হয়ে গেলে তো ওই গ্রাম, এখান থেকে আমি কি করব।
তো এই চিন্তা করতে করতে তাও চিন্তা করলেন যে যাই একটু মানে সামনে যাই, হেঁটে দেখি কি অবস্থা, কি ওই লোকটা পাওয়া যায় নাকি, যে লোকটা মানে লন্ঠন হাতে হাঁটতেছিল। হইতে পারে এখানে সে দায়িত্বে আছে বা এখনো মানে পাহারা টারা দেয়। তো হেঁটে একটু সামনে গেলেন সুজন সাহেব। তো হেঁটে সামনে গেছেন, সামনে যেয়ে দেখতেছেন যে ওই পাশে লন্ঠন নিয়ে কেউ আসতেছে এই সাইডে। তো লন্ঠন নিয়ে যখন নাকি এই স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, তিনি ফার্স্টে দেখলেন যে একটা এরকম মানুষ ঢুকতেছে এরকম লন্ঠনের দিকে। তো তার থেকে যখন নাকি 5-7 ফিট কাছাকাছি চলে আসে, মানে মোটামুটি একটা ডিস্টেন্সে, লন্ঠনটা কিন্তু হাতে ধরা নিচের দিকে মাটির দিকে করা, মানে তার থেকে মোটামুটি যখন কাছাকাছি ডিস্টেন্সে আসছে, যখন দেখা যায়, তিনি তাকায় দেখলেন তার সামনে একটা মানুষ আসতেছে, তার হাতে একটা লন্ঠন, কিন্তু তার শরীরের মাথার উপরে কোনো মাথা নাই, শুধু শরীরটা হেঁটে হেঁটে আসতেছে, একটা লন্ঠন হাতে ধরা, তার মাথা নাই, ঘাড়ের উপর থেকে আর কিছু নাই। তো সুজন সাহেব হঠাৎ করে কি রিয়াক্ট করবেন বুঝলেন না, তার বুকটা ধড়ফড় করে উঠল এবং তিনি কিছু না বুঝে উঠেই মানে একদম মানে বোধ শক্তি নাই অবস্থায় দৌড় দিলেন ওখান থেকে, ঝেড়ে গুলে দৌড় দিচ্ছেন। তো দৌড় দিয়ে তিনি আসছেন, এসে করছে কিন্তু বাম দিকে, এখন কোথায় যাবেন, ডানে একটু জায়গা আছে ওখানে, আর বামের দিকে হেঁটে দেখতেছেন যে ওখানে ওই যে ট্রেন এই স্টেশনের ওয়েটিং রুম যেটা, ওইখানে তিনি বাই দৌড়ায় ওয়েটিং রুমে ঢুকে গেলেন। ওয়েটিং রুমে ঢুকে তিনি মানে এদিক ওদিক তাকাচ্ছেন, অন্ধকার, ওয়েটিং রুমের ভেতরে কিন্তু কোনো আলো নাই, মানে এদিক ওদিক তাকাইছেন, থাকাতে তিনি ফার্স্টে চিন্তা করেন আমি দরজাটা লাগাই দিই। তো তিনি দরজাটা 2 হাত দিয়ে টেনে লাগাইলেন, যে বোঝা গেল পুরানো দরজা, ঠাস করে তিনি এখন লাগাইলেন, লাগায় ওইটার কোনো হুড়কো পাইতেছেন না যে তিনি হুড়কো তুলে দিবেন এরকম। তো ভয়ে থরথর করে কাঁপতেছেন, কই যাবেন তিনি চিন্তা করতেছেন, মানে কঠিন অবস্থা, ভয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, মানে তার আসলে মানে আত্মা উড়ে গেছে। তিনি চিন্তা করেন কি দেখলাম এটা। এই সময় তার কাছে মনে হলো যে তার এই দরজাটার বাইরে কেউ এসে দাঁড়াইছে, মানে বোঝা যায় তো, মানে বাইরে আলো আছে না, আলো পড়ছে বাইরে, যে দরজার ফাঁক দিয়ে নিচে মনে হচ্ছে কেউ দাঁড়াইছে তার পায়ের এরকমই, এবং তার এই দরজার কিন্তু ছিটকিনি নাই, তিনি কিন্তু ছিটকিনি খুঁজতেছেন যে হুড়কো একটা তুলে দিবেন আর কি। তিনি দেখতেছেন যে মানে কেউ একজন দাঁড়াইছে দরজার এই পাশে। এরপর তিনি দরজার মধ্যে একটা চাপ অনুভব করলেন, মনে হলো কেউ দরজাটাকে ঠেলা দিল। সুজন সাহেব এক দৌড় দিয়ে চলে গেলেন, ওখানে বাথরুম ছিল কর্নারে, ওয়েটিং রুমের পাশে একটা বাথরুম। তিনি লাফ দিয়ে যে সেই বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি হাত দিয়ে মানে হাতাইতেছেন দরজার মানে টিটকানি পান কিনা। ওই বাথরুমের পেছন দিকে একটা খোলা জায়গা ছিল এরকম, মানে একটা ভেন্টিলেটরের মতো আর কি, সেটা থেকে চাঁদের আলো একটু একটু ঢুকতেছে ভিতরে। তো তিনি বাথরুমের ছিটকানিটা পাইলেন, লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তার কাছে মনে হলো যে ওই ঘরের মধ্যে দরজাটা খুলে পা ঘষতে ঘষতে কেউ ঢুকলো, মানে যে ঢুকছে তার পায়ের নিচের যে স্যান্ডেল সেটা ঘষে ঘষে ঢুকতেছে আর কি, ফ্লোরে শব্দ হচ্ছে, এবং তিনি আবছা আলো দেখতেছেন নিচে, মনে হচ্ছে ঘরের নিচে আবছা আলো পাচ্ছেন, মানে অ্যাজ ইফ ওখানে কেউ বাতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে ওয়েটিং রুমটার ভিতরে। তো সুজন সাহেবের বুকের ভিতর ধুপ 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 করতেছে, তার মানে হৃৎপিণ্ড মনে খুব স্পিডে চলতেছে, তিনি মানে নিজের হার্টবিট কন্ট্রোল করতে পারতেছেন, মনে হচ্ছে তার হার্টবিট শুনে ফেলবে কেউ। এই সময় তিনি শব্দ পেলেন যে তার ঠিক দরজার সামনে এসে সেই পায়ের শব্দটা থামলো, মানে পা ঘষে যে চলতেছিল, মানে জুতা ফ্লোরে ঘষে ঘষে সেই ঘষার শব্দটা ঠিক তার দরজার সামনে এসে থামলো, এবং তিনি ফিল করতেছে যে ঠিক দরজার ওই পারে কেউ একটা আছে, মানে কোন একটা অস্তিত্ব আছে। তিনি কিন্তু দরজার এই পাশে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দরজাটা। তো তার বুকটা ধুক 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 করতেছে। সুজন সাহেব চিন্তা করতেছে কি দেখে আসছে একটু আগে, মানে তার মাথায় শুধু সেটা ঘুরতেছে যে তিনি একটা মানুষকে দেখছেন যে হাতে লণ্ঠন, কিন্তু তার মাথা নাই, সে হেঁটে আসতেছে। মানে ভয় তিনি নিজেরই করতে পারতেছেন না। তার জানা আছে যে তিনি তো আসলে গ্রামেও বড় হয়েছেন, সেখানে যে মানুষ বলে যে স্কন্দ কাটা, এটা কিন্তু তিনি শুনছেন সবার কাছে, এই জিনিসটা তার জানা। তিনি বুঝতেছেন যে এরকম কোন অতি প্রাকৃত জিনিস তিনি দেখছেন। তো তিনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তার হার্টবিট মানে বাড়তে বাড়তে একবার অবস্থা খারাপ, তার মনে হচ্ছে তিনি যে কোনো সময় জ্ঞান হারাবেন। এই সময় তিনি একটা অস্ফুট শব্দ পাইছেন। অস্ফুট শব্দটা কেমন যেন একটা গোয়ানির মতো। তো তিনি তাকাইলেন তাড়াতাড়ি, মানে তার পেছনে আসছে কিন্তু শব্দটা, তিনি ফুট করে পিছনে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন যে তার যে ওই যে বাথরুমের ভেতরে যে ঘুলঘুলি আছে, মানে যেই ভেন্টিলেটর, সেটা দিয়ে যে চাঁদের আলো আসতেছে, সেটা এসে পড়ছে একটা মানুষের শরীরে। মানুষটার সেই যে একটা জামার মতো পরা, আর এরকম মানে বোঝা যাচ্ছে যে লুঙ্গির মতো পরা, কিন্তু তার মাথার জায়গাটা পুরো মানে ফাঁকা, মানে মাথা নাই, ওখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে শরীরটা। তো সুজন সাহেব আসলে ভয়ের চোটে নাকি তার রিফ্লেক্স ঠিক নাই, তিনি দরজাটা ধাম করে খুলে ফেলছেন সামনের ভয়, কারণ তিনি আর চিন্তা করতে পারেন না, দরজাটা খুলে ফেলছেন। তিনি সামনে তাকায় দেখলেন রুমটা ফাঁকা, তিনি ঝেড়ে দৌড় দিলেন এখান থেকে। রুম দিয়ে দৌড়ায় বেরোয়, মানে মূল দরজা দেখলেন ফাঁকা, খোলা, ওই ওয়েটিং রুমের দরজা ফাঁকা ছিল, ওইটা তো দৌড় দিলেন তিনি বেরোয়।
বের হয়ে তিনি আর রেল লাইনে নামেন নাই, তিনি দৌড় দিয়ে যে ওই যে ডান দিকে করিডোর আছে যেদিক থেকে ওই ফিগারটাকে আসতে দিয়েছেন ওদিক দিয়ে দৌড় দিয়ে বেরিয়েছেন তিনি। বের হয়ে তিনি দৌড় দিয়ে, কারণ তার মাথার মধ্যে অবচেতন মনে কাজ করছে তিনি গ্রামে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন, ওখানে গ্রামে তো মানুষজন আছে। তো তিনি দৌড় দিয়ে নামছেন, নেমে স্টেশনে আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতেছেন না, দৌড়াচ্ছেন, তিনি দৌড়াইতেছেন, একদম রীতিমতো দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কোন রাস্তা দিয়ে যে এসে পড়ছেন তার এটা কোনো খেয়াল নাই। মানে ওখানে ডান দিকে বা দিকে দুই জায়গায় যাওয়ারও কিন্তু রাস্তা ছিল, আর একটা রাস্তা সোজা চলে গেছে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা রাস্তা পেলেন, সেখানে ঢুকে গেছেন এবং সেই রাস্তা দিয়ে ঢুকে তিনি বুঝতে পারতেছেন দুই পাশে হচ্ছে বাগান, মানে গাছপালার বাগান, মানে বেশ অনেক রকম গাছপালা ওইখানে। তিনি রাতের বেলা ঠিক মতো মানে করতে পারতেছেন না, ঠাউর করতে পারতেছেন না কি গাছ কি, ডালপালা অনেক আছে, এরকম ইসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো একটা জায়গায় এসে তিনি একটা হোঁচট খাইলেন, তার পায়ের সাথে কি বেঁধে গেল এবং তিনি পড়ে গেলেন, ধাপ করে পড়লেন সামনে। তো পড়ে দুই হাতে যে মাটিতে তিনি হাত রাখছেন অটো রিফ্লেক্স, এটাতে তার হাত ছড়ে গেছে অনেক। এই সময় তিনি ফিল করলেন যে তার কাঁধে কেউ থাবা দিয়ে ধরছে, ভারী কোনো হাত, এবং তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে এবং তার যে সোয়েটার এবং শার্টের ভেতর দিয়ে হাত টেনে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি পুরো প্রচন্ড টান পাইতেছেন এবং মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে টেনে নিতেছে তাকে কেউ। আর ফিরে তাকায় দেখতে পারতেছেন না থেকে, উনি এদিক ওদিক তাকাইতেছেন কিন্তু দেখতেছেন যে আশেপাশে কোথা দিয়ে ছেঁচড়া যাচ্ছে, গাছের পাতা টাতা তার আশেপাশে, তার পুরা মানে অন্যরকম লাগতেছে। তো এক জায়গায় যে মনে হলো তাকে ফেলে দিল, এরকম থাম করে ফেললো এক জায়গায়। তিনি যে পড়ছেন, পড়ে তিনি তাকায় দেখতেছেন যে একটা বাসা, একটা বড় বাড়ি, মানে চেয়ার করলেন চাঁদের আলোতে, যেটা মোস্ট প্রবাবলি একটা জমিদার বাড়ি হবে, কারণ যেরকম বাড়িটার আকার আকৃতি বেশ পুরনো এবং ওই চাঁদের আলো পড়ে বোঝা যাচ্ছে যে অনেক কারুকার্য করা ছিল, দেয়াল টেয়ালে বড় বড় পিলার আছে। তিনি বুঝলেন যে এটা কোনো জমিদার বাড়ি হবে এবং মনে হলো ওই ছায়ার মধ্যে, মানে জমিদার বাড়িতে দরজার ওদিক থেকে দরজাটা খোলা মনে হলো এবং দরজার ছায়ার মধ্যে কেউ দাঁড়ায় আছে। তিনি দুইটা কণ্ঠস্বর শুনলেন, বলতে নিয়ে আসছিস? একজন ওখান থেকে বলছে যে হ্যাঁ নিয়ে আসছি। যা কুকুরে খাওয়াই দে। তো তার আত্মা আরো উড়ে গেল, মানে তিনি ওই সময় আর মানে রাখতে পারেন না যে তার বলছে কুকুরে খাওয়াই দে। তো তিনি শোনার পরে আর তার মাথার মধ্যে কোনো নাই, মানে সেন্স নাই। তিনি ওই অবস্থায় লাফ দিয়ে স্প্রিং এর মতো উঠে দৌড় দিলেন এবং দোয়া পড়তেছেন, মানে ওনার মাথার মধ্যে আর কিছু নেই, মনে মনে দোয়া পড়তেছেন যে কি বললাম আর কি শুনলাম। দোয়া পড়তে পড়তে তিনি দৌড়াইতেছেন। তো কোন দিকে যে দৌড়ায় যাচ্ছেন এটাও তার খেয়াল নাই, কিন্তু তিনি দৌড় দিচ্ছেন জাস্ট, এবং তিনি যেখানে জায়গাটা ফাঁকা পাইছেন ওখান থেকে দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। কিছুক্ষণ পর তিনি কুকুরের আওয়াজ শুনছেন যে তার পিছনে মনে হচ্ছে কুকুর দৌড়ায় আসতেছে এবং মনে হচ্ছে কুকুরগুলা হিংস্র কুকুর যেভাবে ডাকে সেরকম বেশ ভয়ঙ্কর, মানে একদম মানে মনে হচ্ছে যে আপেলেই তাকে একদম মানে ঝাঁপায় ধরবে এরকম। তো তিনি দৌড়াইতে রাস্তা মনে বুঝলেন যে একটা রাস্তায় উঠছেন এবং এই যে মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে দুই পাশে, এক পাশে গাছগাছালি, এক পাশে ক্ষেত, ফাঁকা জায়গা। তো অনেক দূর আসার পর তিনি খেয়াল করলেন যে একটা বাসা, মানে ওটা মানে টিনের বাসা, গ্রামে যেরকম হয় সেরকম টিনের বাসা, এবং সেটা ঢোকার রাস্তা আছে পাশে, এবং সেই রাস্তাটা মনে হচ্ছে বেড়া দিয়ে বানানো। তো সুজন সাহেব এত জোরে যে বেড়ার উপরে পড়লেন, মানে দুই হাত এক করে ভয়ে, এবং কুকুরের ডাক শুনতেছেন যে, মানে এত জোরে পড়লেন মনে বেড়া ভেঙে চলে নিয়ে তিনি ওই পাশে যে দরজা ভেঙে ওই পাশে চলে গেলেন, বেড়ার দরজা। তো ঘরের মধ্যে থেকে মনে হলো মানুষজন লাফ দিয়ে উঠছে, কে চিৎকার চেঁচামেচি শুনলেন। তো মানুষের উত্তেজিত কণ্ঠ শুনে সুজন সাহেবের মনে হলো ধরে প্রাণ ফিরে আসছে। তিনি মনে হলো যে এত মধুর তার কাছে কোনদিন কোনো শব্দ লাগে নাই, মানুষের কণ্ঠস্বর, যদিও সেগুলো মানে বেশ অ্যাগ্রেসিভ টাইপের, এই কে এখানে কি ব্যাপার, এই সেই, তার কাছে এটা শুনেই মনে হচ্ছে যে তিনি ধরে প্রাণ ফিরে পাচ্ছেন। তিনি শুধু ওখান থেকে বলতে পারেন আমার বাঁচান বলে চিৎকার করছে। তো ভিতর থেকে দেখলো মানুষজন হুড়মুড় করে কয়েকজন মানুষ মনে বেরোইছে। তিনি অস্পষ্ট ধোঁয়াটে চোখে দেখতেছেন, কারণ তার চোখ একবারে ঝাপসা হয়ে আসছে, তিনি মনে জ্ঞান হারাইতেছেন। তো যাই হোক, তিনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি দেখছেন যে কয়েকজন মানুষ, পুরুষ মানুষ বেরিয়েছে হাতে লাঠি, সরকি ইত্যাদি নিয়ে। তো তিনি একটু ভয় পাইতেছিলেন যে তাকে না মেরে ফেলে বা তাকে না, কিন্তু তিনি আসলে আর সেন্স রাখতে পারেনি, তিনি জ্ঞান হারায় ফেলছেন। তো সুজন সাহেব যখন জ্ঞান ফিরছে দেখছে যে তাকে ওই মানুষজন মানে ঘিরে রাখছে এবং তাকে জলপট্টি দেওয়া হইতেছে। তার তিনি মানে ফিল করার চেষ্টা করলেন, তার দুই হাতের মধ্যে তারা ওই ঠান্ডা কিছু লাগাই দিছে আর কি, তার হাত ছড়ে গেছিল, এবং তাকে জলপট্টি দিয়ে মানে মাথার মধ্যে জলপট্টি দিতেছে। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে বললেন যে বাবা আপনি কে? তো সুজন তখন বিড়বিড় করে বললেন যে আমি এখানে পথিক যাচ্ছিলাম, আমি সমস্যায় পড়ছি, আমাকে এখন আর কিছু জিজ্ঞেস করেন, আমাকে একটু ঘুমাইতে দেন।
তো লোকটা বললেন আচ্ছা 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 আপনি বিশ্রাম নেন, কিছু বললো না। তো সুজন সাহেব মানে ঘুমায় পড়ে আর কি আসলে, এবং অনেক দুঃস্বপ্ন দেখতে থাকে। তো কখন তার ঘুম আসছে বা ঘুম ভাঙছে জানে না। তো এরপরে যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা আলো ফুটে গেছে। তো তখন সুজন সাহেবের গায়ে জ্বর, তিনি ফিল করতেছেন তিনি অসুস্থ। তো এই সময় তারা জিজ্ঞেস করলেন যে ওখানে দেখলেন যে হ্যাঁ ওখানে কয়েকজন মহিলা মানুষ চলাফেরা করতেছে, এর মধ্যে ওই বয়স্ক লোকটা আসলো, এসে তাকে আবার জিজ্ঞেস করলো যে বাবা আপনার ঘুম ভাঙছে, কি খাবেন বলেন, কিছু খাবার দেই। তো সুজন সাহেব বললেন যে পানি খাবো। তো তাকে পানি দিল, আরো খাবার টাবার দিল, কিছু জাউ ভাত টাত দিল। দেওয়ার পরে তাকে বলতেছে কি ব্যাপার, আপনি মানে কি কোত্থেকে আসছেন, কি ব্যাপার এরকম, আমাদের বাড়িতে যেভাবে ভেঙে চুরে ঢুকছেন আপনি, বলতেছে ডাকাত পড়ছে। তো তখন সুজন সাহেব বললো যে ভাই আমি এরকম রাত্রেবেলা যাচ্ছিলাম, এরকম এরকম ট্রেন এরকম হারায়, এরকম এরকম এরকম। তো তখন ওই মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন যে আরে এটা আপনি তো ওই ভূতের স্টেশনে ঢুকছেন, ওই স্টেশন তো এখন আর চলে না, তো বন্ধ হয়ে গেছে। আর ওইখানে ওই যে জমিদার বাড়ি যেটা আছে এটা অনেক পুরানো, এখানে অনেক উল্টা পাল্টা হইতো। তো ওখানে তো পুরো সুজন সাহেব সবই বললেন যে কি দেখছেন, মানে আপনার ওখানে জিনভূত দেখা দিছিল, ওখানকার জিনভূত যারা আছে অনেকে দেখে, রাতের বেলা ওদিক থেকেও যায় না, আমাদের বাড়ির থেকে বেশ কাছেই জমিদার বাড়ি, এখান থেকে রাতের বেলা কেউ জানে না, মানুষ ওখানে গেলে নাচের শব্দ শুনে, তারপর ওই জমিদারের হাসির শব্দ শুনে। এখানে মানুষ ছিল যে দেখেছেন যে দুইটা পা হেঁটে যাচ্ছে জমিদার বাড়ির ওখান থেকে, দুইটা লম্বা লম্বা পা, দুইটা শরীর নাই, দুইটা পা যায় শুধু, এরকমও দেখছে মানুষ। তো মানুষ যায় না, আমার বাসার কাছাকাছি পড়ছে, এখানে কি করবো, তা যাক আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছে, আমার বাসা কাছে ছিল, এখানে আপনি আসতে পারছেন আর কি। তো এই আর কি। তো তারপর সুজন সাহেব ওখানে ছিল, ওই দিন ওখানে আর নড়ে না তিনি। তো পরদিন তিনি কোনো মতে বলে যে আমি যাব, আমার তো বাড়িতেও খবর দেওয়া লাগবে, নিশ্চয়ই সবাই চিন্তা করতেছে। তো সেই গ্রামের মানুষজন তাকে নিয়ে যেয়ে তাকে পরবর্তী যে স্টেশন যেখানে আছে সেখানে নিয়ে সেই ট্রেনে তুলে দেয়। সুজন সাহেব সেখান থেকে চলে যায় তার নিজের শহরে আর কি, চাকরিতে গিয়ে দেখে যে হ্যাঁ তার আসলেই তার ওখানে যে তিনি যে জায়গায় যেখানে থাকতেন তার সাথে রুমমেট নিয়ে তারা তো খুব টেন্স, কি ব্যাপার কোথায়, তার চাকরিতেও তার পোস্ট চলতেছে কোথায়। তো তারপর সে বলে যে কি ঘটছিল সেখানে। তো শোনার পর তো সবাই খুবই অবাক। তার বোনের বাড়িতে যোগাযোগ করা হয়, তারা জানায় বোনের বাড়িতে যে সে এরকম আসছে। তখনকার আসলে কমিউনিকেশনটা এত ছিল না, মসৃণ ছিল না এখনকার মতো। এখন তো মোবাইল ফোন চলে আসে, টেক্সট দেয়। এটা যদিও 90s মানে প্রায় মিড 90s পরের ঘটনা, তারপরও তখনও কিন্তু বেশ কঠিন ছিল যোগাযোগটা। তো যাই হোক, সুজন সাহেবের বোনের বাসায় খবর পাঠানো হয়, মানে রায়হানদের বাসায়, এবং তারা পরবর্তীতে এসে তার মামাকে নিয়ে যায় এখান থেকে, এবং তিনি কিছুদিন বেড়ান বোনের বাসায়। তো ওই সময় রায়হান্না ভয় পেত, ছোট ছিল, ভয় পেত মামাকে নিয়ে, যে মামা ওরকম করে আবার ধরবে নাকি, যেহেতু তার ফুপু বলছে যে তোর মামাকে জিনে ধরছে, তোর মামা তোদেরকে আক্রমণ করবে। তো যেটা এই কেন বলছিল এটা একটা ব্যাপার, জিনে ধরছে যে কথাটা, যে সুজন সাহেব নাকি রাতের বেলা ফিল করতেন যে তার মানে আশপাশ দিয়ে কেউ ঘোরে এবং তাকে মানে কিছু বলতে চায়, এরকম দেখা যেত। ঘুম থেকে চোখ থেকে ভেঙে গেলে দেখতো যে এরকম কেউ একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এবং সে মানে এগিয়ে আসার চেষ্টা করে তার দিকে। তো সুজন সাহেব এই ভয়ে তার বোনকে এই কথাটা বলে, মানে রায়হানের আম্মুকে। তো রায়হানের আম্মু সেখানকার একজন আলেমের সাথে কথা বলেন তার ভাইয়ের এই ব্যাপার নিয়ে। তো আলেম যিনি ছিলেন তিনি বলেন যে আসলে আপনার ভাইকে রুকাইয়া করে দেখতে হবে যে তার উপরে কোনো এরকম আসর আছে নাকি, বা তার উপর নজর ফেলে রাখছে নাকি। তো এইভাবেই তিনি একদিন এরকম একটা স্কেজুল করেন যে অমুক দিন বসবো। তো রায়হানের মামাকে নিয়ে, মানে সুজন সাহেবকে নিয়ে আলেম সাহেব বসেন একদিন এরকম আসরের পরে, এবং বাসার দু একজন ছিল। রায়হান ওখানে ছিল না, তখন সে ছোট, সে আর ওইদিকে তাকে তো আর আনা হয়নি। তিনি শুনছেন পরে যে তার মামার উপরে নাকি একটা আসর পড়ছিল বা নজর পড়ছিল, যেটা হচ্ছে যে সে যখন ওই জমিদার বাড়িতে ঢুকে, এবং তখন নাকি ওখানে খারাপ জিন ছিল, যে খারাপ জিন হচ্ছে একটা হচ্ছে যেটা নাকি তাকে ক্ষতি করতে চাইছে, আর সেখানে নাকি আরেকটা মেয়ে জিন ছিল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই মেয়ে জিনের নাকি একটা নজর পড়ছিল সেই সুজন সাহেবের উপরে। তো সেইটাই নাকি তাকে এসে মানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো তার ঘুমের সময়। তো সেই আলেম যিনি ছিলেন তিনি সেই রুকাইয়া করে সেই আসরটা সরায় দেন, মানে তার উপর আর এটা প্রভাব পড়তে দেন না, তাকে সরায় দেন যাতে সুজন সাহেবকে আর বিরক্ত না করে। কারণ সুজন সাহেব ওই পথ দিয়ে তো আবার যাওয়া আসা করবেন, এবং সুজন সাহেব এটা তো হয়ই, সে যেহেতু ওইখান থেকে চলাফেরা করে বোনের বাসা আসে যায়, তো এটা তো হবেই। যাতে তার এই সমস্যা না হয় তখন তাই তাকে রুকাইয়া করে ওই আসরটা তার উপর থেকে কাটায় দেয়। আর সুজন সাহেবকে বলেন যে আপনি কখনো ট্রেনে চলাফেরা করলে রাত যদি হয়
কখনো ট্রেন থেকে নামবেন না, মানুষের সাথেই থাকবেন, ওখান থেকে বেরোবেন না। ওই রেল লাইনের আশেপাশে হাঁটা চলা করাটাও ভালো না। হ্যাঁ, ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এত বড় ধুধু প্রান্তর জায়গা, এবং জানেন তো। আর পুরানো স্টেশনে নামবেন না, ওগুলো অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত জায়গা, ওইসব জায়গায় নামবেন না। ওইসব জায়গায় ওইসব জিনিস চলাফেরা করে। হ্যাঁ, মানুষকে ভয় দেখায়। তো তখন ওই সুজন সাহেব বলছিল যে উনি কি কি দেখছে, তখন ওই হুজুর বলছিল যে এগুলো ভয় দেখায় মানুষকে। ওই ধরেন কোন একটা পুরানো কোন একটা ওখানে স্মৃতি আছে, কোন উল্টাপাল্টা কিছু ঘটছিল, সেই জিনিসটাকে ইমিটেট করে ওই জিনটা দেখায় মানুষকে, দেখায় যাতে মানুষ ভয় পায়, মানুষ যাতে ওই জায়গায় এড়ায় চলে, এবং সেটা তার জায়গা হয়ে যায়। তখন সে ওইখানে রাজত্ব করে, ঘুরে ফিরে নিজের মতো থাকে, আর ভয় দেখায় সে আনন্দও পায় মানুষকে। আর ওই যে পুরনো বাড়ি, অ্যাবান্ডন বাড়ি, ওইসব জায়গায় তোরা থাকেই, এবং অনেক রকমের অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, এবং তারা ওই যে যারা ওই ধরনের জমিদার যারা ছিল বেশি বিলাসী, তারা ওখানে কালো জাদুর চর্চা করতো। তো কালো জাদুর চর্চার ফলে তারা অনেক রকম অপকর্ম করছে। তো অপকর্ম করার ফলে সেখানে এই ধরনের আজে বাজে এন্টিটিস গুলো ওখানে জড়ো হয় থাকে, তারা মানুষকে ভয় দেখে, আসতে দেয় না, এগুলো তো ঘটেই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুজন সাহেবের কাছ থেকে ওইটা দূর করে দেয়, আর সুজন সাহেব পরবর্তীতে আর এই সমস্যায় পড়েন নাই আর কি। তো এই ছিল রায়হানের পাঠানো ঘটনা। শহরের এক হাসপাতালের নিচতলায় মর্গ ছিল। দিনে লোকজন যাওয়া আসা করলেও রাত হলে জায়গাটা পুরো ফাঁকা, ঠান্ডা আর ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে ওঠে। নতুন ডোম কামাল সাহেব প্রথম রাতের ডিউটিতে এলো। সবাই তাকে একটাই কথা বলেছিল, রাত 2টার পরে কখনো কোনো ফ্রিজ খুলবা না। কিন্তু সেই কারণটা কেউ কখনো তাকে বলেনি। একদিন রাত 1:50 অস্বাভাবিক নীরবতা। কামাল তার যাবতীয় ফাইলগুলো গোছাচ্ছিল। চারদিকে ঠান্ডা বাতাস, ফ্রিজগুলো থেকে আসা হালকা গুনগুন শব্দ ছিল। সব ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ টক টক করে একটা ফ্রিজারের লক নিচে থেকেই নড়ছে। কামাল তাকিয়ে দেখলো ফ্রিজ নাম্বার 6। সেখানে একটা মৃতদেহ রাখা হয়েছিল সন্ধ্যার সময়। লোকটা ধীরে ধীরে খুলে গেল। দরজা একটু ফাঁক হলো, ভেতর থেকে ঠান্ডা কুয়াশা বের হতে লাগলো। হঠাৎ ঠপ করে শব্দ হলো, মনে হলো কিছু একটা নিচে পড়লো। কামাল ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে গেল মর্গের দিকে, এবং সেখানে গিয়ে কামাল দেখলো ফ্রিজের সামনের মেঝে ভেজা আর টেনে আনার মতো দাগ হয়ে আছে পানি দিয়ে, যেন কেউ ভেতর থেকে নেমে বাহিরে গেছে। মেঝেতে ভেজা পায়ের ছাপ, 1টা 2টা এরকম করে কয়েকটা, যেগুলো ছাপগুলো গিয়েছে সোজা দরজার দিকে যাচ্ছে, কিন্তু দরজা তো পুরোপুরিভাবেই বন্ধ, মানে ওটা এখনো ভেতরেই আছে। কামাল হঠাৎ অনুভব করলো যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস, সে ধীরে ধীরে পিছনে ফিরল। ফ্রিজ নাম্বার 6 মৃতদেহটা তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, চোখ খোলা, মুখ কাঁপছে। দেহটা খুব আস্তে করে বলল, আমার জায়গায় খুব ঠান্ডা, আমার ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, তাই আমি ঠিক করেছি আমি এখন থেকে বাইরেই থাকবো। এমন কথা বা এমন দৃশ্য দেখার পরে কামালের বুক পুরোপুরিভাবে জমে গেল। সে দৌড়তে চাইল, কিন্তু তার পা একদমই নড়ছে না। হঠাৎ ঠিক ঠিক করে আরেকটার পর একটার সবগুলো ফ্রিজারের দরজা লকগুলো খুলে গেল। সমস্ত ফ্রিজ একদম আনলক হয়ে গেল, এবং সব দরজা ধীরে ধীরে খুলছে, এবং ভেতর থেকে কুয়াশা, মানে ফ্রিজের ভেতরে যে কুয়াশা জমা হয় ঠান্ডা বাতাসের মতো, সেগুলো সব বের হচ্ছে। একটা একটা করে মৃতদেহ সবগুলো উঠে বসছে। সবাই একসাথে মাথা ঘুরিয়ে তাকালো কামালের দিকে। তাদের চোখে নেই কোনো জীবন, তবুও তারা তাকিয়ে আছে কামালের দিকে, এবং একসাথে বলল, নতুন একজন। ফ্রিজ নাম্বার 6 দেহটা কামালের কাছে এসে দাঁড়ালো। তার কানে কানে বলল, তুই আমার জায়গা নিবি? হঠাৎ কামাল অনুভব করলো তার শরীরে ঠান্ডা হয়ে যাচ্ছে,
শ্বাস বন্ধ হয়ে আসছে, তার চোখ ঝাপসা হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের লোকজন এসে দেখে মর্গের সব কিছু ঠিকঠাকই আছে বটে, সব ফ্রিজও বন্ধ, তবে সব দেহের ভেতর কিন্তু ফ্রিজ নাম্বার 6-এ একটা নতুন দেহ, যা ছিল কামালের, এবং চোখগুলো ছিল খোলা, যেমন মুখে খুব একটা ভয় জমে আছে। আজও রাত 2টার পর ফ্রিজ নাম্বার 6 কখনো কখনো নিচ থেকেই খুলে যায়। ভেতর থেকে কণ্ঠ আসে, ঠান্ডা লাগছে, আমাকে বের করো। তো এই ঘটনার ঠিক কয়েকদিন পরে, মানে কামালের মৃত্যুর পর, হাসপাতাল কয়েকদিনের জন্য মর্গ বন্ধ করে দেওয়া হয়। সবাই মনে করেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সত্য ঘটনা তখনও শুরু হয়নি। নতুন ডম। কিছুদিন পরে নতুন একজনকে ডোমে নিয়ে আসা হলো, তার নাম ছিল হাসান। পুরনো স্টাফরা তাকে শুধু একটা কথা বললো, ফ্রিজ নাম্বার 6-এর কাছে কখনো যাইস না। কিন্তু কেন যাবে না সে কারণটা খোলাখুলি কেউ বলল না। অদ্ভুত, হিসাব মিলছে না। প্রথম রাতেই হাসান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। রেজিস্টারে লেখা 5টা মৃতদেহ, কিন্তু ফ্রিজ আছে 6টা, একটা অতিরিক্ত। সে ভাবলো হয়তো হিসাব গরমিল বা ভুল হয়েছে। কিন্তু যখন হাসান ফ্রিজ নাম্বার 6 খুললো, তার বুক ধক করে কেঁপে উঠল। দেখলো কামাল নেই, ভিতরে কামালের দেহটাই নেই, খালি। কিন্তু ভেতরের দেয়ালে নখ দিয়ে আঁচো কাটা দাগ, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হাসান ভয় পেয়ে কন্ট্রোল রুমে গিয়ে নিজে নিজে ফুটেজ চেক করলো। রাত তখন 2টা বাজে, সব ফ্রিজ বন্ধ। তো 2টা বেজে 7 মিনিটে 6 নম্বর ফ্রিজটা আপনা আপনি খুলে গেল। ধীরে ধীরে ভেতর থেকে কামাল উঠে বসে। তারপর সে নিজেই ফ্রিজ থেকে নেমে হাঁটতে শুরু করলো। কোথায় গেল? ক্যামেরা দেখা গেল কামাল দরজার সামনে এসে থামলো। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো, চোখ পুরো সাদা। সে বলল, আরেকজন লাগবে। তারপর হঠাৎ ক্যামেরা ব্ল্যাক হয়ে গেল। সেই রাতেই হাসান মর্গে ফিরে এলো, দেখলো সব ফ্রিজ আবারও বন্ধ হয়ে আছে, কিন্তু ভিতর থেকে শব্দ যেন ঠক ঠক, যেন সবগুলো ফ্রিজ একসাথেই নড়ছে। হঠাৎ সবগুলো ফ্রিজ একসাথে খুলে গেল, কুয়াশার মতো ধোঁয়া বের হলো। একটা একটা করে মৃতদেহ সব উঠে দাঁড়ালো। সবাই ধীরে ধীরে হাসানের দিকে এগিয়ে আসছে। সবশেষে ফ্রিজ নাম্বার 6 থেকে বের হলো কামাল, কিন্তু সে আর আগের মতো না। তার মুখ বিকৃত, চোখ ফাঁকা, এবং সে ধীরে ধীরে বলল, আমি বাইরে থাকতে পারি না, আমার জায়গা কেউ নিতে হবে। হাসান দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। পিছন থেকে ঠান্ডা হাত তার গলায় এসে বাঁধল, এবং কামাল ফিসফিস করে বলল, এবার তুই। পরদিন সকালবেলা লোকজন এসে দেখে সবকিছু স্বাভাবিক, সবগুলো ফ্রিজ বন্ধ, রেজিস্টারে লেখা 6টা মৃতদেহ। ফ্রিজ নাম্বার 6 খুলে দেখা গেল ভেতরে হাসান, চোখ খোলা, যেন মুখে আতঙ্ক জমে আছে। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই, আমার বন্ধুর নাম তুষার। আমরা ঢাকা কলেজে একই ডিপার্টমেন্টে ভর্তি হই, মূলত তারপরেই তার সঙ্গে আমার পরিচয়।
পরিচয়ের প্রথম থেকেই আমার তার সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মূলত আমরা দুজন একই সঙ্গে একই জায়গায় বাসা ভাড়া নেওয়ার কথাও চিন্তা করছিলাম, যেহেতু আমি তখন এসে ঢাকাতে একটা টিউশনি খুঁজছিলাম এবং সে অলরেডি একটা টিউশনি পেয়ে গেছে। তাই বলতে পারেন তার থেকে টিউশনি খোঁজার জন্য হলেও আমি একটা ভাব করছিলাম। মূলত তার টিউশনি করানোর জায়গা ছিল হচ্ছে আজিমপুর। নিশ্চয়ই আপনারা আজিমপুর কবরস্থান এবং তার আশেপাশের জায়গাটা চেনেন, তাই সেই আশেপাশেই আমরা বাসা খুঁজছিলাম। মূলত ঢাকা কলেজে পড়ার কারণেই প্রথম দিকেই আমরা সেই আশেপাশেই বাসা খুঁজতে চেষ্টা করি। তবে প্রথম দিকে প্রচন্ড পরিমাণে বাসা টাসা খুঁজেও আমরা কোনো বাসা তেমন ম্যানেজ করতে পারছিলাম না। পরবর্তীতে ঠিক আজিমপুর কবরস্থানের পূর্ব পাশের গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলে যেই ছোট চৌরাস্তা, তার মাঝখান বরাবর একটা পুরাতন বাড়ি আমরা পাই। যদিও মেইন রোড থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপরে সে বাড়িতে যেতে হতো বিধায় সেখানে আমরা কম খরচেই বাসা ভাড়াটা পেয়ে যাই। তুষারের ঠিক টিউশনি ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্ব। পায়ে হাঁটা দূরত্বে টিউশনি করতে পেরে তখন তুষারও বেশ খুশি ছিল। বলতে পারেন অনেক ভাই তখন সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি একটু বাসার বিবরণটা আপনাকে দিতে চাই। 4 তলা একটা বাসা, পাকিস্তান আমলের বাসা। ঠিক বাসার সামনে একটা বড় করিডোর, প্রত্যেকটা তলায় প্রত্যেকটা তালাতেই এক একটা করে বড় করিডোর। টোটাল 4 তলায় 4টা বড় করিডোর এবং ঠিক ম্যাচ সিস্টেম বাসার মতো হলেও সবগুলো রুমে সবাই থাকতো না। আমাদের ফ্লোরে মানে 3 তলাতে আমরা থাকতাম মাত্র 3 জন, আমি, আমার বন্ধু এবং আরেকজন ভদ্রলোক। তিনি বোধহয় চাকরি করতেন কিংবা তার সঙ্গে আমাদের কোনো কথা না হওয়ার কারণে আমরা সেটা জানতেও পারিনি। বাড়িটা বেশ পুরনো, পাশাপাশি যেখান দিয়ে বাসাতে যেতে হয় সেই গলিটাও বেশ ভেতরে। কিছুটা ভেতরে বলছিলাম, একেবারে 2 রাস্তা দিয়ে বড় বড় দেয়াল তুলে দেওয়া এবং ছোট সেই গলি দিয়ে একটা রিক্সাও ঢুকতে পারবে না বলে সেখানে কোলাহল কিছুটা কম। পুরান ঢাকার কোলাহল সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। ঘটনার দিনের ফিরে আসি। তখন আমার বন্ধু তুষার একটা টিউশনি পায় এবং সেই টিউশনিটা বেশ দূরে হওয়ায় সে প্রথম করতে চায় না, কিন্তু তার পরবর্তীতে অর্থনৈতিক কিছু দোলাচলের কারণে সে রাজিও হয়ে যায়। মূলত টিউশনিটা ছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 থেকে আজিমপুর বেশ অনেকটা দূরে, তাই সে সপ্তাহে 3 দিন পড়ানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্লাস 5 এবং ক্লাস 6 এর 2 জন ছাত্র এবং ছাত্রী ছিল, তাই তার পড়াতে আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হতো না। ঘটনা মূলত সেখান থেকেই ঘটে। যে 2 দিন সে পড়াতে যেত সেই 2 দিন তাকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। এখন যেমন রাস্তাঘাট বেশ খালি এবং মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে খুব সহজেই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাচ্ছে, সেই সময় কিন্তু এমন পরিস্থিতি অনেক ভাই ছিল না। মূলত মেট্রো রেলের কাজ করার কারণেই বেশ বেশিরভাগ সময় সেই রাস্তাতে জ্যাম থাকতো এবং পড়া শেষ করে 10টার সময় রওনা দিলেও আমার বন্ধুর ফিরতে ফিরতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেত। ঘটনার দিনের কথা বলি। কোন ডিসেম্বর মাসের একদিন সন্ধ্যাবেলার কথা। আমার বন্ধুর তখন গায়ে প্রচন্ড জ্বর। আমি ওকে বারবার করে বারণ করি যাতে সেদিন সে পড়াতে না যায়, কিন্তু সে আমার কোনো কথা না শুনে সে বলে যে আমার মনে হয় ঘরে বসে থাকলেই আমি বেশি অসুস্থ হব, তার থেকে বরং আমি পড়িয়ে আসি, আমার কাছে ভালো লাগবে, অন্তত পক্ষে আমি দরকার হলে তাড়াতাড়ি ফিরে আসব। সে পড়াতে গিয়ে বিপত্তি বাজায়। ঠিক রাত 10টা 10:30টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে জানতে পারি আমার বন্ধু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। মূলত স্টুডেন্টের বাসায় সে সেন্সলেস হয়ে যাওয়ার কারণে সে মোটামুটি সেফ ছিল এবং সেখান থেকে জানানো হয় যে সে আজকে রাতে ফিরবে না এবং তার আসতে আগামীকালকে বেশ দেরি হবে, আর না হলে তারা আমাকে ফোন দিবে যাতে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হতে পারত। আমি পড়াশোনা করছিলাম, তখন রাত আনুমানিক কয়টা হবে, 2টা কি 2:30। হুট করে আমার দরজায় খট খট শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখলাম আমার ঠিক দরজার বাইরে তুষার দাঁড়িয়ে। আমি খুব অবাক হলাম যে এত রাতে তুষার কোত্থেকে আসলো। তারপরও যেহেতু সে অসুস্থ, আমি তাকে ধরে তার বিছানায় তাকে বসালাম। সে আমার কাছে একটু পানি খেতে চাইল, আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। এরপরে সে একটা অদ্ভুত কাজ করলো যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তার পকেট থেকে সে কিছু বালি বের করছে, একটুকু না অনেকটুকু বালি বের করছে এবং বালিটুকু সে তার ফ্লোরে ছিটাচ্ছে।
আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে করছিলাম সে বোধহয় বেশি অসুস্থ হওয়ার কারণে আবোল তাবোল কাজ করছে। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে সে এত রাতে কেন বের হলো, বা এত রাতে তার স্টুডেন্টের বাসা থেকে তাকে কেন বেরোতে দিল। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। অনেক একটু বলে রাখা ভালো, পুরান ঢাকাতে ওই মুহূর্তে লোডশেডিং চলার কারণে চারপাশের অনেক জায়গাতে আসলে অন্ধকার হয়েছিল। বেশ কিছুটা দূরে কিছু ল্যাম্পপোস্টের আলো জ্বলছিল, সেই আলো রুমের মধ্যে আসছিল, তাতেই আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে চার্জার লাইটটা প্রায় শেষের দিকে। কোনো মোমবাতি বা তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম সে তার বিছানায় বসেই হাঁটু ভাঁজ করে কান্না করতে শুরু করে দিল। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম। আমার কাছে মনে হলো এই মুহূর্তে আমার একটা সাহায্য দরকার। আমি রুম থেকে বের হয়ে সে বড় ভাইয়ের রুমের সামনে গেলাম এবং তাকে ডাকতে লাগলাম। বেশ অনেকক্ষণ তার দরজা ধাক্কানোর পরেও সে ঘুম থেকে উঠল না। এবার আমি আবারও রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই, আমি দেখলাম সম্পূর্ণ উলঙ্গ একটা, আমি আবারও বলছি, সম্পূর্ণ উলঙ্গ একটা অবয়ব ঠিক বিছানার উপরে হাঁটু কেড়ে বসে আছে। অবয়ব বলছি এই কারণে, দূর থেকেও তাকে দেখতে তুষারের মতো লাগলেও কেন যেন আমার কাছে তাকে তুষার মনে হচ্ছিল না। এবার আমি বেশ ভয় পেয়ে যাই। আমি একটুকু ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম তার মাথার দিকে ছোট ছোট দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আমি ততক্ষণে অনেক ভয় পেয়েছি। অনেক একটু বলে রাখা ভালো, আমাদের নিচের ফ্লোরে বেশ অনেকজন থাকতো। আমি ভাবছিলাম এক দৌড়ে নিচে চলে যাব, কিন্তু আমার কোনো শরীর কাজ করছিল না। মনে হচ্ছিল আমার পাটাকে ম্যাগনেটিং ফোর্স দিয়ে কেউ একটা ফ্লোরের সাথে আটকে রেখেছে। মানে আমি এই মুহূর্তে যা ঘটছে সেটা দেখতে বাধ্য, আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটুকু পর্যন্ত শেষ হলেই পারত অনেক ভাই, কিন্তু এতটুকুতেও শেষ হয়নি। তখনও সে অবয়বটা গুঙিয়ে কান্না করছিল এবং সে বারবার করে বলছিল, আমাকে মেরে ফেললি কেন। আমি স্পষ্ট না শুনলেও আমার কাছে বারবার মনে হচ্ছিল সে অবয়বটি কান্না করতে করতে বলছে, আমাকে মেরে ফেললি কেন। ততক্ষণে বোধহয় সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতক্ষণ যাবৎ যে বড় ভাইকে আমি ডাকছিলাম তিনি তখন দরজা খুললেন এবং বেরিয়ে তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। আমার শুধু মনে আছে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি। এরপরে আমার আর কিছুই মনে নেই। একটা শক্ত বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল, আমি ফ্লোরে পড়ে গেলাম এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরল তার পরের দিন সকালবেলা। আমি দেখলাম আমি শুয়ে আছি আমার বিছানায় এবং আমার বন্ধু শুয়ে আছে তার বিছানায়। রুমের মধ্যে তখন আরো অনেকজন চলে এসেছে, বাড়িওয়ালা আন্টি থেকে শুরু করে এলাকার চায়ের দোকানের মামা থেকে শুরু করে এবং একজন মেডিকেলে পড়া ভাইয়া, তিনিও কিন্তু আমাদের রুমের ভেতরেই ছিলেন। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে তারা সবাই আমার রুমের মধ্যে কি করছে। মনে ছিল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছি। কিন্তু একটু পরেই সমস্ত কথা মনে পড়ে গেল গতকালকে রাতের। তখন আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি তাকালাম আমার বন্ধুর বিছানার দিকে, দেখলাম সে শুয়ে আছে ঠিক তার বিছানায়। বাকিটুকু ঘটনা আমি শুনেছিলাম আসলে আমার বন্ধুর থেকেই। অনেক ভাই, ঠিক আমার বন্ধু তুষার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাকে শোনাচ্ছি। সেদিন রাত্রে ঠিক যখন 1টা কি 1:30 বাজে, সেই সময় হঠাৎ করে তুষার সম্পূর্ণ সুস্থ বোধ করছিল এবং সে বারবার বলছিল যে আমার বাড়িতে যাওয়া উচিত, কারণ তার পরের দিন আমাদের একটা সিটি পরীক্ষা ছিল। তাই সে বাড়িতে এসে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারলে একটু ঘুমিয়ে অন্তত সকালবেলা সিটি পরীক্ষাটা সে দিতে পারবে। সে যে বাসায় পড়াতো সে বাসার লোকের প্রাইভেট কার থাকার কারণে তারা রাজিও হলো, কিন্তু তারপরও বারবার সতর্ক করলো যে সে যেতে পারবে কিনা। সে আমার নাম্বার কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ না করায় শেষমেশ সে রওনা দিয়ে দেয়। রাত ঠিক 2টার দিকে তাকে ঠিক গলির সামনে নামিয়ে দেয় ড্রাইভার। এরপরে তাকে বলে যে সে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু আমার বন্ধু তাকে না বলে। অনেক ভাই, আমি আবারও বলি, ঠিক একই সময় যে সময়টাতে আমি দরজা খুলে আমার বন্ধুকে দেখেছিলাম ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে।
সে যখন গলির ভেতরে ঢোকে শুরু হয় সেই মুহূর্তে ঘটনা। সে শুনতে পায়, মনে হচ্ছিল পাশ থেকে কেউ একটা সূরা পড়ছে। সে ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে এত রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে কে। অনেকবার আগেই বলেছি, ঠিক আজিমপুর কবরস্থানের পাশের একটা ছোট গলি, তাই ভাবছিল বোধহয় এত রাতে কেউ একজন হয়তোবা কবরস্থানে কারো কবর জিয়ারত করছে। কিন্তু বড় বড় প্রাচীর থাকার কারণে ওপাশে কি হচ্ছে সেটা একদম দেখা যাচ্ছিল না। সে সামনের দিকে এগোতে থাকলো। হুট করে তার কাছে মনে হলো যে না, এটা কোনো আরবি ভাষা পড়া হচ্ছে না, মনে হচ্ছে উল্টো করে আরবি পড়া হচ্ছে। ঠিক একভাবে চালু করে দিলে যেভাবে পড়া হয় তা ঠিক উল্টো ভাবে, এবং প্রচন্ড অদ্ভুত ভাবে পড়া হচ্ছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল তার তীক্ষ্ণ কণ্ঠে এমনটা করছে। এবার সে তার হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিল। হুট করে সে খেয়াল করলো তার সামনে একটা লম্ব অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। সে এবার বুঝতে পারছিল না সে সামনে যাবে নাকি সে আবার পেছনে চলে যাবে। সে ভেবেই যখন পেছনের দিকে তাকালো, তখন সে যেটা দেখলো তার দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখলো ঠিক লম্বালম্বি করে একটা কাফনের কাপড় পরানো লাশ শুয়ে রাখা গলির ঠিক শেষ মাথায়। আমি আবার বলছি অনেক ভাই, একটা কাফনের কাপড় পরানো লম্বা মতো লাশ শুয়ে রাখা গলির ঠিক মাথায়। ঠিক কিছুক্ষণ আগে সে যেখান দিয়ে হেঁটে এসেছে সেখানে। সে এক নজরে অনেকটা ক্ষণ তাকিয়েছিল সেই লাশটার দিকে। এরপরে সে যখন সামনে করে তাকালো, তার মনে হয়েছিল কোনো একটা বাতাস তার ওপর দিয়ে বয়ে গেছে। এরপরে তার আর কিছু মনে নেই অনেক ভাই। এরপরে তার যখন জ্ঞান ফিরে, তখন সে তার ঘরের মধ্যে, এবং সে আবিষ্কার করে যে তার ঘরের মধ্যে সে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। মূলত আমাদের যে ফ্যান, সিলিং ফ্যান, সেই ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তারপরে সেখানে থেকে সে চলার চেষ্টা করছিল। এবং সেই মুহূর্তে সেই বড় ভাই এসে আমাকে এবং তাকে উদ্ধার করে। বড় ভাই এটা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে বাকিরা সবাই দৌড়ে আসে এবং তাকে সেই থেকে আটকে ফেলে। এবং পরবর্তীতে সেও সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের দুজনকেই খাটে শোয়ানো হয়, এবং পরবর্তীতে এলাকার হুজুর ডাকা হয়, এবং ঠিক সে উলঙ্গ থাকার কারণে তাকে পোশাক আশাক পরিয়ে ঠিকঠাক করা হয়। পরবর্তীতে হুজুর, ডাক্তার, কবিরাজ সবই আসে এবং আমাদেরকে দেখে চেক করে সবকিছু ঠিকঠাক বলে তারপর তারা চলে যায়, এবং আমাদের জ্ঞান ফিরে ঠিক সকালবেলা। অনেকবার এরপরে আমরা ঠিক রায়েরবাগের একজন বড় হুজুরের সঙ্গে দেখা করি। তিনি বেশ কামেল একজন হুজুর। আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের দুজনের ঘটনা পুরোপুরি তাকে শেয়ার করি। পরবর্তীতে আমাদের সেই হুজুর বলেন যে আমার সে বন্ধুর উপরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে এবং তার মাধ্যমে সে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি এইটাও তিনি বলেন যে এখনো সেই দুষ্ট জিনের ছাপ আমার বন্ধুর উপরে রয়ে গেছে, কিছু আমল করতে হবে, তখনই আসলে সেই জিনিসটা তাকে ছেড়ে দেবে। এর পরবর্তীতে আমার বন্ধু সেই সমস্ত আমলগুলো ভালো করে লিখে নেয় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়, যেটা সে বাম হাতে বেঁধে রাখতে বলে সব সময়ের মতো। অনেক ভাই, বলছিলাম যে আমার বন্ধুর একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি সেটা বলছি। আমার বন্ধু পরবর্তীতে শর্ট টাইম মেমোরি লসের মতো সমস্যার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে এমন হতো যে হুট করে সে নিজের মতো করে বসে থাকতো, তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে কোনো উত্তর দিত না। মনে হতো সে কোনো ভাষা বোঝে না, সে কোনো ভাষা পারে না। তার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই আবার সব স্বাভাবিক হয়ে যেত। ওই মাঝের আধা ঘন্টা এবং 1 ঘন্টা সে কিছুই বলতো না, কিছুই করতো না, চুপচাপ নিজের মতো করে হাঁটু মুড়িতে বসে থাকতো। প্রথম আমরা মনে করতাম সে বোধহয় পজেসড, তার সাথে বোধহয় সেই মুহূর্তে কিছু একটা আসে। কিন্তু হুজুর নিশ্চিত করলেন যে তিনি পজেসড না, বরঞ্চ তার ব্রেইনে একটা ড্যামেজ হয়েছে এবং তিনি বলেন একটা ভালো ডাক্তার দেখানোর জন্য। পরবর্তীতে ডাক্তারও সেটা নিশ্চিত করেন এবং বলেন তার ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং ছোটখাটো হওয়ার কারণে সে সেফ হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার মস্তিষ্কে একটা ছাপ ফেলে গেছে। বর্তমানে আমি আমার বন্ধু তুষারের কিছু বর্ণনা দিতে চাই। সে এখন বাড়িতে আছে। 2nd ইয়ারের পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি। মূলত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী, তাই সে তার বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না এত টাকা পয়সা খরচ করে তাকে চিকিৎসা করাবে। তাই তারা তাকে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক ভাই এখনো তুষারের একই অবস্থা। আমি জানি না ঠিক কবে সে সুস্থ হতে পারবে, তবে এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যতটা বেশি অলৌকিক তার থেকে বেশি আমাদের বলা যায় মানসিক। তো
তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সে সেই মানসিক যুদ্ধ লড়ে যাচ্ছে। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শোনাবেন। আমার সাথে এরপরে আর কিছু ঘটেনি, মূলত পুরো ঘটনাটাই ঘটে আমার বন্ধু তুষারের সঙ্গে। ডিয়ার লিসেনার, আমি সরাসরি চলে যাব আরেকটি ঘটনার মধ্যে। আশা করি এই ঘটনাটিও সকলের কাছে ভালো লাগবে, কেননা খুবই ভয়ানক একটি ঘটনা, খুবই অদ্ভুত একটি ঘটনা। আর এই ঘটনাটি একটি শ্মশানকে কেন্দ্র করে। তো ঘটনাটি আমি যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি, মানে ওনার হয়ে আমি ঘটনাটি বলতেছি, যাতে করে আপনাদের ঘটনাটি বুঝতে খুবই সোজা হয়। তো আমি ঘটনায় চলে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আমরা দুই বন্ধু আমাদের এলাকা থেকে 1 কিলোমিটার হিন্দুপাড়া, সেখানে ছোট্ট একটি বিল আছে এবং ওই বিলের পাশে একটি শ্মশান ঘাট রয়েছে এবং শ্মশানের সাথে একটি মন্দির রয়েছে। তো আমাদের বাড়ির থেকে যেহেতু 1 কিলোমিটার, এই জন্য আমরা সবকিছু চিনি আর কোনো কিছুতেই ভয় পাই না। আমরা দুই বন্ধু মিলে সেই শ্মশানে একদিন মাছ মারতে গেলাম। তো তার আগে 3 দিন আগে ওই গ্রামের একজন ব্যক্তি মারা যায়, সেই শ্মশানে কিন্তু পোড়া হয়েছে, এটা আমরা ভালো করেই জানি। আমরা 3 দিন পরেই দুই বন্ধু মিলে মাছ ধরতে গেলাম রাত 10টার দিকে। তো যাওয়ার পর আমরা দুইজনেই যখন নদীর কাছে গেলাম, যে দেখতে পাই যে একটা কালো বিড়াল মানে সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমরা ভাবা শুরু করলাম যে এত রাতে বিড়াল তো এখানে থাকতেই পারে, সমস্যা নাই। কিছুক্ষণ পর আবার আমরা দেখতে পাই যে আমাদের সামনে একজন মহিলা মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা যতই দ্রুত হাঁটার চেষ্টা করি, ওই মহিলাকে ধরার চেষ্টা করি, মহিলার মুখের ফেস দেখতে পাই না। অনেক চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি। যখনই আমরা সেই মন্দির এবং শ্মশানের কাছে যাই, তখনই ওই মহিলাটা মন্দিরের ভিতরে যায়। আর ভিতরে যাওয়ার পরেই ওই মহিলাটাকে আমরা দেখতে পাই না, মানে ওইখানেই অদৃশ্য হয়ে গেছে। তো আমরা দুইজন থাকার কারণে এতটা ভয় পাইনি। তারপর আমরা আমাদের মতোই মাছ ধরার জন্য নদীর কিনারায় গেলাম। তো যাওয়ার পরে দেখতে পাই যে অনেকগুলো মাছ, মানে অনেকগুলো মাছ বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে। তো আমাদের কাছে ছিল লাইট এবং একটি কোসা। তা আমার বন্ধু সে কোসা দিয়ে ঢেল মারে, কোনোভাবেই মাছ আটকে যায় না, মাছ ধরতে পাই না। ওইখানে অনেকগুলো মাছ, অথচ আমরা মাছ ধরতে পারতেছি না। এটা কিভাবে সম্ভব? আমাদের মনের মধ্যে একটু খটকা লাগা শুরু হয়। প্রথমে দেখলাম বিড়াল, তারপর আবার একজন মহিলাকে দেখলাম, সেই মহিলা মন্দিরে গেল, একদম অদৃশ্য হয়ে গেল, আর আমরা খুঁজে পাইলাম না। এখানে অনেকগুলো মাছ, অথচ আমরা মাছ ধরতে পারতেছি না। আমরা দুজনেই সেখান থেকে উঠে পড়ি, উঠে আরেক জায়গায় যাই। যাওয়ার পর দেখতে পাই যে অনেক বড় একটি মাছ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সেই মাছটি আমরা ধরতে পাই। সেই মাছটি আমরা ব্যাগের মধ্যে ভরি এবং আরো মাছ ধরার জন্য সামনে যাই। কিছুক্ষণ পর আমরা ব্যাগের মধ্যে খেয়াল করে দেখি সেই মাছটি আর ব্যাগের মধ্যে নাই। যে এটা আমাদের সাথে কি হচ্ছে? যেহেতু মাছ নাই, মাছ কোথায় গেল? তারপর এই ঘটনার সম্মুখীন হয়ে আমরা বাড়িতে ফিরে আসি, সেখানে আর থাকি না। তো তারপরের দিন থেকে আমাদের এলাকাবাসী যারা আর কি ওইদিকে যায়, তাদেরকেই নাকি সমস্যার মুখে পড়ে যে ওই মহিলা সবার সামনে হেঁটে যায়, কিন্তু কেউ মুখের ফেস দেখতে পায় না। ওই গ্রামের হিন্দুরা দেখতে পায় না, শুধুমাত্র আমাদের এলাকার যে মানুষরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তারাই দেখতে পায়। তো এক প্রকারে আমাদের এলাকার মানুষরা ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করা বাদ দিয়ে দিল, আর যাচ্ছিল না কয়েকদিন। তারপর আবারও যাওয়া শুরু করছে, ঠিক আবারও এই সমস্যার সম্মুখীন হওয়া শুরু হয়েছে। ওই মহিলাকে শুধু দেখতে পায়। তো সবাই বলে যে রহস্য কি? তারপর ওই এলাকার ওই হিন্দুদের সবাইকে জিজ্ঞেস করা হয় যে আমরা তো এরকম একজন মহিলাকে দেখি, কিন্তু সামনে যে দেখতে চাই যে আসলে মহিলাটাকে, কিন্তু কেউ আর দেখতে পাই না।
তখন ওই এলাকার হিন্দুরা বলে যে এটা তো আমাদের এলাকার কেউ ফেস করতেছে না, যদি ফেস করতো তাহলে তো আমরা শুনতে পারতাম, আর আপনাদের এলাকারই সব এই ঘটনাগুলো আমরা শুনতে পারতেছি, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের সামনে নাকি এই মহিলা যাচ্ছে। তো এই সমস্যাটা কোনোভাবেই সমাধান হচ্ছে না। তো আমাদের এলাকায় যে মহাজ্জেন সাহেব আছে, যিনি আজান দেয়, উনি আবার জিন সারাইতে পারে। তিনি একদিন কয় ঠিক আছে, এই সমস্যাটা দেখে আমি সমাধান করতে পারি কিনা। তো উনি একদিন রাত 10টার পরে সে রাস্তা দিয়ে যান। যাওয়ার পরে উনি বলেছিল যে আমি যে কোনো সময় যে সমাধান করব। তো উনি যাওয়ার পর ওনাকে আমরা মৃতভাবে দেখতে পাই তারপরের দিন সকালবেলা, যে তিনি ওখানে মারা গেছেন। তারপর ওনাকে নিয়ে আসিয়া দাফন করা হয়। তো তখন থেকে ওই রাস্তা দিয়ে আর কোনো মানুষ যাওয়া আসা করে না, শুধুমাত্র ওই এলাকার যারা হিন্দুরা রয়েছে তারাই শুধু যাওয়া আসা করে। ঠিক এভাবেই 6 থেকে 8 মাস সমস্যা হয়েছিল। তারপর আস্তে আস্তে সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। আশা করি এই ঘটনাটি সহ প্রত্যেকটা ঘটনা এই এপিসোডের মধ্যে আপনারা যে শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনাই ভালো লেগেছে। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে এখন থেকে আপনারা প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। তবে অবশ্যই আপনারা যারা আপনাদের সাথে কোনো ঘটনা যদি ঘটে যেয়ে থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। আর এই হরর স্টোরি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ডিয়ার লিসেনার, আজকে জন্য এখানে বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।